আসসালামু আলাইকুম, আমি শায়লা। তো আমরা আসলে এমআরসিএস পার্ট বি নিয়ে কথা বলবো, এটা অলরেডি আপনারা সবাই জানেন, ইন্ট্রোডাকশনও হয়ে গিয়েছে। তো আমরা আমাদের এই অ্যাটেম্পটা নেওয়ার উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য আসলে কোনো প্রফেশনাল কিছু না, শুধু এটাই যে যতটা পারা যায় আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করা। আমরা যে ডিফিকাল্টি গুলো ফেস করেছি সেই ডিফিকাল্টি গুলো যাতে না ফেস করে সবাই। তো আমার মনে হয় এটা একটু ইন্টারেক্টিভ সেশন হলে ভালো। আপনাদের কোনো কোয়েরি থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন। আমি যা জানি বলতে পারি আমি বলবো, যা জানি না তা জেনে জানাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু স্টার্ট করি। তো এটা তো কাজ করছে না। আচ্ছা, আমাদের যে অলরেডি স্ট্রাকচারটা নিয়ে আমাদের সবকিছু কিন্তু মোটামুটি বলে ফেলেছে আপু। আর কোন কোন কলেজ নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে অনেকেরই কিন্তু একটা প্রথম কোশ্চেন থাকে, আমি কোন কলেজে আন্ডারে দিব, আমি কি দিব ইংল্যান্ড না এডিনব্রা, নাকি আমি দিব আয়ারল্যান্ড না গ্লাসগো। মানে আমার মনে হয় না বাংলাদেশে কেউ খুব একটা গ্লাসগো দিয়েছে। কিন্তু গ্লাসগো নিয়ে কেন দেয় না? কারণ আমাদের কেউ ওই অ্যাপ্রোচটা নিচ্ছে না। কলেজ কি খারাপ? কলেজ কিন্তু খারাপ না। এডিনব্রার আমরা কেন সবাই এডিনব্রা দিতে চাই, মানে ফার্স্ট চয়েসই থাকে এডিনব্রা। আমিও কিন্তু ফার্স্টেই কিন্তু নামটা লিখেছি এডিনব্রা, বিকজ এডিনব্রা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট। এই জন্য যাদের আমরা বাইরে যাওয়ার প্ল্যান করি তারা এডিনব্রা থেকে পাশ করলে অনেকগুলো কোর্স পায়। কারণ আমাদের যে ফিনান্সিয়াল কন্ডিশন, ওতে কিন্তু আমরা 4টা কলেজের সাবস্ক্রিপশন নিতে পারি না। ওটা আমাদের ইয়ারলি কস্ট দেওয়া, মানে ইলেকশন ফি দেওয়া, তারপর ওদের এই চার্জ গুলো দেওয়া আমাদের জন্য খুব বার্ডেন হয়ে যায়। তাহলে আমরা এমন একটা চুজ করব যে যেদিকে যেতে চাই। আরো আমাদের কিছু ব্যারিয়ার আছে, যে আমি ইংল্যান্ড চুজ করব, এডিনবার্গ চুজ করব নাকি আয়ারল্যান্ড চুজ করব, এটা ডিপেন্ড করে আমার সেন্টার। এখন ফার্স্ট কথা, আমি কোন সেন্টার চুজ করব, মানে আমি ইংল্যান্ডে যাব না এডিনবার্গ যাব, এগুলো আমার একটা মানে ক্যাটাগরি। আর একটা ব্যাপার হচ্ছে আমি কোথায় পরীক্ষা দিব। এখন এটা না পুরো ডিপেন্ড করবে আমি কি চাচ্ছি, আমার ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, আমি কি পাশের কোনো কান্ট্রিতে যাচ্ছি, আমার প্রিপারেশন কেমন, এবং আমি কোন কলেজের আন্ডারে যেতে যাচ্ছি। সো ফার্স্ট যদি আমি বলি যে আপনার এডিনবার্গ অনেক সেন্টার, ইংল্যান্ডও এখন ওদের তালে তালে সেন্টার বাড়াচ্ছে, আয়ারল্যান্ডে অত সেন্টার নেই, কিন্তু ওরাও অনেক কনসার্ন, সেন্টার এখন বাড়াচ্ছে। তাহলে আমি মানে আমার পাশের কান্ট্রি একটা আছে, যে আমি প্রথমবার, আমি কিন্তু দ্বিতীয়বারে পাশ করেছি। তো আমার প্রথম সেন্টার ছিল হচ্ছে কলকাতা। তো কলকাতা যেহেতু আমার সবচেয়ে কাছে হয়, আমি ভাবে চুজ করেছি এডিনবার্গেরই দিব, কারণ আমার অ্যাব্রোডে যাওয়ার প্ল্যান আছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমি কলকাতা দিব কারণ আমার ফিনান্সিয়াল একটু বার্ডেনটা কম হবে। তো কলকাতা যেহেতু আমার যাওয়া আসা একটু ইজি হবে। কিন্তু সেক্ষেত্রে আবার আপনাকে কিছু চিন্তা করতে হবে যে ইন্ডিয়ান যে স্টুডেন্টরা থাকে তাদের সাথে ওরা কিন্তু নলেজে কিন্তু ওরা বেশ অনেক পড়াশোনা করে। আমাদের দেশের ছেলে মেয়ে অনেক পড়াশোনা করে, কিন্তু আপনাদের নলেজে অবশ্যই একটা ওই কান্ট্রিতে গিয়ে ওদেরকে বিট করার জন্য আপনার অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে। তো আমি প্রথমবার নলেজে 1 মার্কের জন্য খারাপ করেছিলাম, কিন্তু স্কিলে পাশ করেছিলাম। তো দ্বিতীয়বার আমি সেকেন্ড অ্যাটেম্পটে পাশ করেছি গত বছর মালয়েশিয়াতে। তো ওরকম আপনি হচ্ছে চুজ করবেন যে আপনার সেন্টারটা কোনটা দরকার। আপনি যখন মালয়েশিয়াতে গিয়ে আপনি বিট করবেন তখন কিন্তু ম্যাক্সিমামই থাকবে আপনার বাংলাদেশি স্টুডেন্ট। আর আপনি পাবেন সব কান্ট্রি, ওখানে স্টুডেন্ট পাবেন, কারণ ওই মালয়েশিয়া কান্ট্রিটাও হচ্ছে আসলে অনেক ট্রাভেল ফ্রেন্ডলি, আপনি পাবেন সব কান্ট্রির স্টুডেন্ট পাবেন। তো ওখানে আপনি এডিনবার্গও দিতে পারবেন, ইংল্যান্ডও দিতে পারবেন, এটা আপনার চয়েস। বাট ওই যে আমি বললাম যে আপনি কোথায় যেতে চান, কার আন্ডারে থাকতে চান, আপনি কতটা ট্রেনিং চাচ্ছেন, এগুলো কিন্তু তখন অনেক বেশি ম্যাটার করবে। আর গ্লাসগো যেটা বললাম, যে গ্লাসগোর ম্যাক্সিমাম সেন্টার হচ্ছে, কিছু সেন্টার আছে আমাদের ইন্ডিয়াতে আছে, আর কিছু সেন্টার হচ্ছে মানে ওরা হচ্ছে একটু সেন্টার শেয়ার করে। যেটা গ্লাসগো হচ্ছে আম, ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডে কিছু মানে সেন্টার শেয়ার করে, ওরা ভাড়া নেয়। তো এরকম গ্লাসগো কিন্তু খারাপ না, এক্সামিনার কিন্তু অলমোস্ট প্রায় সেম। তো আপনারা কিন্তু এটাও মাথায় রাখতে পারেন যে আমার টাইম, মানে আমি দিতে চাই আর 6 মাস পর আমি সেন্টার পাচ্ছি না, আমি গ্লাসগো পাচ্ছি কিন্তু আমি দিব না, কেউ গ্লাসগো দেয় না, ব্যাপারটা তা না। আপনিও দিতে পারেন, গ্লাসগো এক্সামিনারও অনেক ভালো। মানে আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরাও দিয়েছে, আমি ওদের কাছে খুব মানে গুড ফিডব্যাক পেয়েছি। তো আসেন, আর আয়ারল্যান্ডের কথা, তো আয়ারল্যান্ড এখন অনেক পপুলার। আয়ারল্যান্ডে একটু পাস রেটটা ভালো। আর এখন তো সবারই পাস রেট আসলে কম, স্পেশালি এই সাউথ ইস্ট এশিয়াতে পাস রেট আসলে অনেক কমে গিয়েছে। এক্সাম অনেক কম্পিটিটিভ। সো প্রিপারেশন আসলে খুব স্ট্রং হওয়া লাগবে। যে আমার
আমার মতো যাতে 1 মার্কের জন্য কারো ফসকে না যায়। সো আমি চাই যে সবাই একবারেই করেন, কারণ খুব এক্সপেন্সিভ একটা এক্সাম। আর আমাদের এখানে যে আমাদের কোচিং এ আসতে হবে বা এরকম ব্যাপার না, আপনি যে কোনো সময় জেনেসিসে আসেন, আমাদের ফোন নাম্বার নেন, কোনো প্রবলেম হয়, কোনো কিছু হয়, আপনি ইনফরমেশন আপনার জানা লাগবে, আপনি জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। এটা তো আমি বলে ফেললাম সেন্টারের কথা। আমরা আসলে এখন এগুলোই একটু ডিসকাস করবো। জাস্ট মানে অনেকেই আছে যে আম, অনেক ধরনের আছে, কেউ কেউ জানে, কেউ কেউ জানে না সব ডিটেলস সম্পর্কে। তো আমরা মোটামুটি সবই কভার করার চেষ্টা করব। তো আমাদের তো টোটাল নাহিদ আপু বলে গিয়েছে 17টা স্টেশন থাকবে। তো 17টা স্টেশনের মাঝে কিন্তু 9টা স্টেশন স্কিল। তাহলে আপনি কিন্তু মাথায় রাখতে হবে, আমি স্কিল ছাড়া পাশ করে আসতে পারবো না। আর আমাদের এই রিজিয়নের ছেলে মেয়েদের জন্য, ইনফ্যাক্ট শুধু আমাদের না, বাংলাদেশের না, ইন্ডিয়ান ছেলে মেয়েদের জন্য স্কিল পোর্শন কিন্তু সবচেয়ে বড় ব্যারিয়ার। মানে আমাদের স্কিলেই কেন যেন অনেক বেশি একটা সমস্যা হয়ে যায়। তো 9টা স্কিল স্টেশনের মাঝে আমাকে কিন্তু পাশ করতে আসতে হবে। আর পাশ করারও অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে, ওটা আমি বলবো। আর প্রতিটা স্টেশন কিন্তু আমার 9 মিনিট করে। 9 মিনিট মানে আমার ফার্স্ট 1 মিনিট বাইরে থেকে আমি কোশ্চেনটা পড়ে যাব, তারপর আমার এক্সামিনেশন শুরু হবে কিন্তু 9 মিনিট। তাহলে কিন্তু টোটাল একটা স্টেশন 10 মিনিট। আপনি যে বাইরে কোশ্চেন পড়বেন সেখান থেকে কিন্তু আপনার এক্সামিনেশন স্টার্ট। কেন? আপনি কোশ্চেনটা পড়ে কিন্তু আপনার মাথায় স্ক্যান করে ফেলতে হবে, আমি ভিতরে ঢুকে এই এটা নিয়ে এটা করব। মানে স্পেশালি আপনার স্কিলের জন্য। লাইক আপনাকে যখন একটা টাইম দেওয়া হবে, আপনি একটা সেন্টারের সামনে যাবেন, গিয়ে আপনি কিন্তু তাকাবেন না। তাকালে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড। ওরা যদি এগুলো নোটিস করে যে আপনি বারবার এরকম বিহেভিয়ারাল প্রবলেম করছেন, সো আপনাকে ব্যাক হয়ে তাকায় থাকতে হবে। মানে ঠিক আপনাকে আরেকটা বেল দিবে, তারপর আপনি কোশ্চেন পড়তে পারবেন। তখন আপনি 1 মিনিট টাইম পাবেন। কিন্তু আপনি যদি স্ক্যান করায় অনেক বেশি ফাস্ট হন, তাহলে সেই 1 মিনিট কিন্তু আপনার লাগবে না। আপনি কিন্তু সেটা 20 সেকেন্ডে শেষ করতে পারবেন। তাহলে আপনি যদি 20 সেকেন্ডে সেটা শেষ করেন, তাহলে আপনার হাতে তো আরো টাইম আছে, রাইট? তখন আপনি কি করবেন? এইটার কি কি অ্যান্সার হতে পারে, কোশ্চেন হতে পারে, বা আপনি এই এক্সামিনেশনটা করবেন, এটা কি কি স্টেপ আছে, আপনি কিন্তু আগে থেকে ভেবে নিচ্ছেন। গিয়ে আপনার ভাবা লাগতেছে না, আল্লাহ এই পেশেন্ট, আমি এটার জন্য কি করব। তাহলে আপনার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট হচ্ছে। আপনি ওখানেই আপনি রেডি করে যাচ্ছেন যে আমি এটা করব। ঠিক আছে, তারপর আপনি ভিতরে ঢুকলেন। ঢোকার পর আপনার ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে আপনার এক্সামিনারকে আপনার যে আইডি নাম্বার, সেই নাম্বারটা বলা, ক্যান্ডিডেট নাম্বার। কারণ আপনার ক্যান্ডিডেট নাম্বার যদি ভুল হয় আর স্টিকারটা না দিতে পারেন, তাহলে আপনার রেজাল্টটাই আসবে না। সো এটা আপনাকে বলতে হবে। আপনি না বললেও সমস্যা নেই, এক্সামিনার আপনার কাছ থেকে শুনে নিবে। কিন্তু আমি এক্সামিনারকে আমি আমার স্মার্টনেস দেখাবো। সো আমি খুব ইজিলি যাব এক্সামিনারের কাছে এবং যে বলবো যে স্যার, মাই ক্যান্ডিডেট নাম্বার ইজ দিস অ্যান্ড দিস ইজ দ্য স্টিকার। তো প্রত্যেকটা স্টেশনে আমাদের একটা করে স্টিকার দিতে হয়, এটা আগেই দিয়ে দিবে আপনাকে স্টিকার। তো তারপর হচ্ছে আপনার শুরু হবে সেই 6 মিনিট। সেই 6 মিনিটে আপনি একটা স্কিল প্রসিডিউর হোক, এক্সামিনেশন হোক, একটা হিস্ট্রি টেকিং হোক, আপনি করবেন। তারপর বাকি 3 মিনিটে স্যাররা কোয়েশ্চেন করবে। কিন্তু এই 6 মিনিটের মাঝে কিন্তু বেল পড়ে যাবে 6 মিনিটে। আপনি কিন্তু তারপর আর ওটা থেকে, মানে আমার এক্সামিনেশন এইটুকু বাকি আছে, আমি প্যানিকড হয়ে গেছি, শেষ করতে পারিনি, এটার জন্য আপনার লাগবে কি জানেন? আমি প্যানিক হওয়া যাবে না, কারণ আমার প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা মার্কস আছে। মানে প্রতিটা সেগমেন্ট মানে আপনার আপনার কোনো জায়গায় আপনি প্যানিক হবেন না, আপনাকে অনেক কাম থাকা শিখতে হবে। যে আমার, হ্যাঁ, আমার হিস্ট্রি ইনকমপ্লিট হলো, ঠিক আছে, আমি শেষ করতে পারিনি, আমি ওখানেই স্টপ। কোশ্চেন করবে, আমি টপিক নিয়ে কোশ্চেনে অ্যান্সার দিব, আমি তো জানি। সো নিজেকে এতটাই কাম রাখতে হবে। আর ওখানে লাস্ট 3 মিনিটের চেয়ে, মানে আপনার যে লাস্ট 3 মিনিট থাকবে, ওটার আগে ওই 6 মিনিটে আপনাকে জাজ করে ফেলছে এক্সামিনার। ওই লাস্ট 3 মিনিটে আসলে খুব বেশি জাজ করে না, ওটাতে আপনাকে অনেক কনসিডারেশন করে। লাইক আপনার হিস্ট্রি টেকিংটা অনেক সুন্দর হয়েছে, লাস্ট 3 মিনিটে আপনাকে হাইয়েস্ট দুটো কোশ্চেন করবে। ওই দুটো কোশ্চেনের চেয়ে একটা অ্যাপ্রোচ ব্যাপার থাকে, যেটার জন্য প্রফেশনালিজম ওনারা আলাদা করে মার্কস দেয়। তো এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার স্কিলে মার্কস তোলার। ওকে, সার্কিট বেসড অস্কিট আমি বলবো, স্টেশন নিয়ে অনেক কথা আছে। আচ্ছা, নলেজ স্টেশন আর স্কিল স্টেশন আমরা জানি। আমরা যদি চলে আসি, এটা তো আমাদের স্কিল স্টেশনে কি কি আছে, যে আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন হবে, আমার কমিউনিকেশন আছে দুটো, হিস্ট্রি টেকিং দুটো, প্রসিডিওর স্কিল দুটো, আর হচ্ছে আমার এক্সামিনেশন হবে 3টা।
এখন এক্সামিনেশন ফ্রিকোয়েন্সি কেমন থাকে? আমার কিন্তু অর্থোপেডিক এক্সামিনেশন থেকে একটা থাকবেই মাস্ট। একটা এখনকার যে ট্রেন্ড, এখন অর্থোপেডিক এক্সামিনেশনের সাথে এক্সামিনেশন স্টার্ট করেছে ওরা, একটা ক্রেনিয়াল নার্ভ থাকে, আরেকটা র্যান্ডম এক্সামিনেশন থাকে। তো দেখা যায় যে অ্যাঙ্কেল ফুট, এই দুটোর ক্ষেত্রে আমি মানে এই অ্যানাটমিতে ফুট আর এক্সামিনেশনে অ্যাঙ্কেল, এটা ওদের খুব পছন্দের জিনিস। আর অ্যানাটমিতে হ্যান্ড, আর ইয়েতেও হ্যান্ড, মানে এক্সামিনেশনে হ্যান্ড, হ্যান্ড অ্যান্ড ফুট হচ্ছে ওদের অনেক অনেক বেশি পছন্দের টপিক। তো এগুলো আপনারা অ্যানাটমিতেও বাদ দিবেন না, আপনারা হচ্ছে বাদ দিবেন না তা না, মানে এগুলোতে আপনাদের মাস্টার হয়ে যেতে হবে। হ্যান্ড ফুট ছাড়া পরীক্ষা দিতে যাবেন না, হ্যান্ড ফুট নেক এগুলো ছাড়া। এগুলো ওদের খুব পছন্দের জায়গা। আর সবচেয়ে মানে পরীক্ষার জন্য এখন আসলে দেখতে হয় যে আমার প্রিভিয়াস রিসেন্ট কোশ্চেনের ট্রেন্ডটা কিরকম। যেই বছর কোশ্চেনের ট্রেন্ড যেরকম যায়, ওরা কিন্তু পুরো বছরটা ওভাবেই রান করে, ওই কোশ্চেনের সেট দিয়েই রান করে। সো আপনার সময় যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে তা না, ওই বছরে যদি এরকম ট্রেন্ড হয়, আপনার কোশ্চেনের ট্রেন্ডও এরকমই হবে। কোনো একটা বছরে যদি দেখেন খুব অ্যাবনর্মাল কিছু এক্সামিনেশন আসে, লাইক একবার আসলো যে আপনার ইনসেশনাল হার্নিয়া এসেছিল, তখন ওই বছর 2-3টা স্টেশন, মানে 2-3টা সেন্টারের মাঝে এরকম এক্সামিনেশন এসেছিল। এবি ফিস্টুলা আসে যদি সেন্টারটা হয় ওরকম, যে কোনো ভাস্কুলার সেন্টারে এক্সামিনেশন হয় আপনার। ইন্ডিয়াতে যদি আপনি পরীক্ষা দেন আপনার রিয়েল পেশেন্ট পাবেন, মালয়েশিয়াতে আপনি রিয়েল পেশেন্ট পাবেন না, আপনার সবই হচ্ছে অ্যাক্টর থাকবে। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে একদম রিয়েল পেশেন্ট, মানে আমার যে পেশেন্ট ছিল, ও আগের দিন কার্ডিয়াক পেসিং করা হয়েছিল, পরের দিনই পেশেন্টকে নিয়ে আসা হয়েছে। সে অনেক রিফিউজ করেছে, সে হাঁটবে না, কিন্তু এগুলো কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। পেশেন্ট হচ্ছে কাপড় খুলবে না, হাঁটবে না, কিছুই না, মানে তার, মানে সে আমাকে এক্সামিনেশন করতেও পারমিশন দিচ্ছে না, আমি ফার্স্ট ম্যান ছিলাম সেখানে। তো ফার্স্ট এক্সামিনেশন আমার এমন স্টার্ট হয়েছে, আমি প্যানিক হইনি। ঠিক আছে, সে করতে দিবেন, আমি স্যারকে জানিয়েছি, স্যার বলেছে এইটুকু এইভাবে এইভাবে করো। তো আপনাকে সেই সময় একটু কাম থাকতে হবে, যে আমার সিচুয়েশন এমন হয়েছে, আমি এমন করব। এখন এইটা আবার এই যে যে কারণে বলছি সেন্টার আপনি কিভাবে চুজ করবেন, যে আপনি নার্ভাসলি অনেক স্ট্রং, আপনি এগুলো হ্যান্ডেল করতে পারবেন, দেন গো ফর ইন্ডিয়া। আপনি এইভাবে এইগুলো হ্যান্ডেল করতে যদি না পারেন, যে আপনি চান একটু স্মুথ রান করবে, দেন গো ফর মালয়েশিয়া আর ইউকে সেন্টার। ইউকে সেন্টারে কিন্তু রিয়েল পেশেন্ট থাকে না। আমাদের অনেক ফোবিয়া যে ইউকে সেন্টারে পাস করা যাবে না, ইউকে সেন্টারে এরকম ওরকম। না, ইউকে সেন্টারে আমার রিডিং পার্টনার ছিল, ও ইউকে ছিল, তো ইউকে সেন্টারে পাস করা যাবে না তা না, ওদের স্কিলটা ওদের মতো করে হতে হয়। আপনি কথা বলবেন, ওই কথার মাঝে আপনার জড়তা থাকবে না, আপনার অনেক প্রফেশনালিজম থাকবে, এবং প্রতিটা কথায় আপনার পেশেন্টের প্রতি এমপ্যাথি থাকবে। মানে আপনাকে শিখে ফেলতে হবে সুর দিয়ে কিভাবে কথা বলতে হয়। আমরা কিন্তু নর্মালি রোগীর সাথে এভাবে কথা বলি না। তো দেখবেন আমাদের জুনিয়রদের পাস রেট বেশি এমআরসিএস পার্ট বিতে, মোর দেন সিনিয়র। কারণ ওনারা এই সিম্পল সিম্পল টেকনিক গুলাতে এসে হঠাৎ করে ট্রান্সফর্ম হতে পারে না। আপনি একটা পেশেন্টকে দেখেন তো আপনারা কয়বার জিজ্ঞাসা করেন, মানে এত পেশেন্ট লোডে আমরা জিজ্ঞাসা করি কি সমস্যা বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নাই, তাড়াতাড়ি বলেন, এতগুলো বলতেছেন কেন, কোনটা বেশি? না, এভাবে আমাদের ওখানে অ্যাপ্রোচ করা যাবে না। তো এর মাঝে কিছু ব্যাপার থাকে যে আপনি একটা নিউজ ব্রেক করবেন ওদের কাছে, ওই নিউজটা আপনি কিভাবে ব্রেক করবেন, কতটুকু ইন্টেন্সিটিতে ব্রেক করবেন, তাকে তার তার আগে তার সাথে কতগুলো কথা বলে নিতে হবে আপনাকে। তো এরকম আর কি কমিউনিকেশন সবগুলোতে আপনাকে দেখবে ওরা, যে আপনি কতটা এমপ্যাথেটিক, মানে ওদের পছন্দ হচ্ছে কিনা, ব্যাপারটা এরকম। সো আর প্রসিডিউরাল স্কিলের কাছে বলি, আমাদের প্রসিডিউরে যদি এখন যেটা হয়, দুটো প্রসিডিউর একটু কম আসে, একটা ওয়ার্ড লিস্টিং থাকে। ওয়ার্ড লিস্টিং থাকলে কিন্তু ভালো, কারণ আপনাকে শুধু মুখে কোশ্চেন করা হবে, আপনি হচ্ছে এটা একটা নলেজের স্টেশনের মতো, আপনি হচ্ছে এটা কাউন্টার দিতে পারবেন। এবং এইসব স্টেশনকে আপনাকে ধরে নিতে হবে, এগুলো আপনার পেইড স্টেশন, এগুলো দেওয়া হয়েছে আপনার পাস মার্ক বেশি তোলার জন্য। অন্য আরো কিছু টাফ স্টেশন আছে, ওগুলাতে যদি মিস হয়, এগুলো যাতে কোনো মিস না হয়। কারণ আপনি তো জেনে যাচ্ছেন, আপনি জানেন এমআরএস এ পজিটিভ হলে আমি সবার শেষে ওটি করব, আমি এমআরএস এ পজিটিভ হলে আমি কি করব, কি কি প্রিকশন নিব। একটা ডায়াবেটিক পেশেন্টকে আমি ফার্স্ট লিস্টে রাখবো, কিন্তু ডায়াবেটিসের সাথে যদি এমআরএস এ থাকে, তাহলে আমি তাকে সবার লাস্ট লিস্টে রাখবো, কারণ আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, এমআরএস এ। আপনি জানেন কিন্তু একটা পেশেন্টকে আমি, তার কগুলোপ্যাথি থাকে, আমি তাকে স্পাইনাল দিব না জেনারেল অ্যানেস্থেসিয়া দিব? আমি তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিব, কেন? তার ব্লিডিং হতে পারে।
আপনি এটাও জানেন যে একটা সিওপিডি পেশেন্ট, তাকে কি করতে হবে, তাকে আপনার স্পাইনাল দিতে হবে, জেনারেল দিলে লং রিকভারি হবে। তো এটা পেশেন্টের জন্য খারাপ, তাই আমি তাকে দিব, কিন্তু আপনাকে আমি তাকে স্পাইনাল দিব, কিন্তু আপনাকে এমন একটা কন্ডিশন করে দিবে তার সাথে তার ব্লিডিং ডিসঅর্ডার বা এরকম কোন একটা, সে ওয়ারফেরিন খাচ্ছে, তাহলে আপনাকে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন দিয়ে কোনটা কম্প্রোমাইজ করবেন এটা দিবেন আপনি। এবং আপনি যখন বলা শুরু করবেন, আপনার বলা দেখেই এক্সামিনার আপনাকে থামিয়ে দিবে, অন্য কোশ্চেনে যাবে, সে বুঝে যাবে যে ইউ নো এভরিথিং ইন ডিটেল। তো আপনাকে প্রিপারেশনটা অনেক স্ট্রং করতে হবে। এবং কিছু স্টেশন যেখানে আপনি, ওখানে আপনি মাস্টার, আপনার ওখানে মার্কস ছুটবেই না। এক্সামিনেশন করা নিয়ে আমরা এত বেশি ফোকাসড হই যে আমার এই এক্সামিনেশনটা পারফেক্ট হতে হবে। না, আমার তো ওই যে আমি ভাইরাস ভালগাস টেস্ট করব, আমি ম্যাকমোরি সাইন করব, ওগুলো একদম পারফেক্ট হতে হবে, অমুক এত অ্যাঙ্গেলে দেখাইছে, এত অ্যাঙ্গেলে হতে হবে। অবশ্যই পারফেক্ট হতে হবে, বাট আপনার ওই পারফেকশনের চেয়ে আরো অনেক কিছু এখানে ইম্পর্টেন্ট। ওই পুরোটা কম্পোনেন্টের মাঝে যে মার্কস আছে, আপনি আরো অনেক জায়গায় এরকম মার্কস পাবেন, সেগুলো আপনাকে ফোকাস দিতে হবে। তো শুধু আমাকে এক্সামিনেশন ভালো পারলেই হবে না, তাহলে তো সব সব অর্থোপেডিশিয়ানরাই এক্সামিনেশন একদম এক চান্সে পাশ করে যেত। আরো তো সেগমেন্ট আছে, ওরা এইভাবে স্পেসিফিক কিছুই রাখেনি যে অমুক সেক্টরের লোক এটা পুরো পেরে যাবে। পুরোটার সাথে আপনাকে প্রফেশনালিজম, কমিউনিকেশন অ্যাড করতে হবে, নয়তো স্কিলে পাশ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন আপনি যখন 1 মার্কের জন্য লুজ করবেন, তখন আপনার সত্যি মনে হবে যে ইস, আমার এই জায়গায় ডেফিসিয়েন্সিটা যদি যে ছিল, এটা যদি আমি একটু সলভ করে যেতে পারতাম। বা যেমন আমি এক্সাম দেওয়ার আগে, স্টেশনে যাওয়ার আগে আমি বুঝতেই পারিনি যে ওখানে যায় দাঁড়ায় থাকতে হয়। হ্যাঁ, 1 মিনিট ঘুরে, মানে কিছুক্ষণ ঘুরে তাকায় থাকতে হয়, তারপর ওরা বেল দিবে। ওই টাইমটাতে আপনার এক্সামিনার কাছ থেকে কোশ্চেন নিয়ে যায়, ওরা মার্কিং অ্যান্সার শিটটা নিয়ে যায়, তারপর আপনাকে বেল দেওয়ার পর আপনি কোশ্চেন পড়তে পারবেন। এটাও কিন্তু একটা প্র্যাকটিস, নয়তো ওই জায়গায় গিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি একটু নার্ভাস হয়ে যাবেন। সো প্র্যাকটিসটা এখান থেকে স্টার্ট হোক। আপনি এখানেই আপনার পার্টনার বের করবেন, পার্টনার নিবেন, সামনাসামনি পড়বেন, অনলাইনে কিছুই পড়বেন না। অনলাইনে যত পড়বেন সেটা আপনার হয়তো 20 to 30% হবে, যেটা আপনি অফলাইনে পড়লে সেটা আপনি 100% না হলেও আপনি 80% দিতে পারবেন, একজন একজনকে পড়া দিবে। ওকে, আচ্ছা, আমাদের হিস্ট্রি টেকিং হয়ে গেল। আমি আপনাদেরকে একটু এবার হচ্ছে মার্কিং সিস্টেমটা যদি আমি বলি, তো আমরা সবাই কি জানি যে আমার পরীক্ষায় মার্কস দিচ্ছে। আমার লাস্ট যখন এক্সাম হলো গত বছর, তো আমি তখন হচ্ছে যে আমাদের এক্সাম কন্ট্রোলার, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই পাস রেটটা এত কম কেন, সবাই তো ভালো পরীক্ষা দেয়, তো পাস রেটটা এত কম হলো কেন, তো আপনাদের মার্কিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি কি। আমি নিজেই জিজ্ঞেস করেছি, কারণ আমার তো, আমি যদি ফেল করি আমার তো আবার দেওয়া লাগবে, তাহলে তো আমার পাস করা লাগবে, রাইট? তো আমার চান্স আছে, আমি কেন জিজ্ঞেস করবো না। তখন সে বলল যে তারা তো ওই আমাদের, আমরা যে স্কোরিংটা দেখতে পাই, মানে স্কোরিং মিনস এই স্কোরিংটা দেখতে পাই, ওদের সামনে মার্কস দেওয়া থাকে, ঘর দেওয়া থাকে 0, 1, 2, 3, যেটাতে যেই পার্টে যত যত মার্কস লাগবে। ধরেন আপনার একটা কোশ্চেনে 3 মার্কস বা 2 মার্কস, তাহলে তার কাছে 0, 1, 2, 3 তিনটা ঘর থাকবে, সে আপনি যত পাবেন সে সেটাতে টিক দিবে। কিন্তু ওদের এই লিস্ট ছাড়া ওদের আরেকটা আছে, সেটা হচ্ছে পাস, বর্ডার লাইন, আর হচ্ছে ফেল। এই এইটা হচ্ছে ওদের শুধুমাত্র সিলেক্টিভ কিছু, মানে আমরা যেমন পরীক্ষা দেই ওই সেন্টারগুলোতে গিয়ে, ওখানে কিন্তু সিলেক্টিভ, ওখানকার কোর ট্রেনার থাকে কতজন, ব্রিটিশ থাকে ম্যাক্সিমাম, ওরা হচ্ছে বাইরে থেকে এসে ওখানে নেয়, এবং ওদের ওখানকার অথেন্টিক কিছু এক্সামিনার থাকে যারা ভেরিফাইড। সেই এক্সামিনারদের কাছে এই পাস, বর্ডার লাইন, ফেল, এই তিনটা সহ, প্রথমে পাস, দেন বর্ডার লাইন, দেন ফেল, তিনটা গোল্লা দেওয়া থাকে, যে সেই এক্সামিনারদের উপর ডিপেন্ড করবে। আপনি ওই এক্সামিনেশন খারাপ করলে আপনার ফেল হওয়ার চান্স অনেক বেশি, এটা তারা কনসিডার করবে না, কারণ ওরা হচ্ছে ওদের ভেরিফাইড এক্সামিনার। আর নতুন এক্সামিনার তো অনেক আসে, তো এই স্টেশনগুলোকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনার আলটিমেটলি পাস ফেল, আপনি স্টেশনটা দিলেন, ধরেন আপনার তো স্টেশন খারাপ হতেই পারে, লাইক আপনার একটা অ্যানাটমি খারাপ হতে পারে, একটা প্যাথোলজি খারাপ হতে পারে, কিন্তু দুটো স্টেশনে যদি এই রকম দুটো এক্সামিনারের কাছে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কস আপ টু দ্য মার্ক যাই পান, কিন্তু আপনার পারফরমেন্স ভালো ছিল না, সেটা কিন্তু আপনার হচ্ছে বর্ডার লাইন বা ফেল আসবে, সেটা কিন্তু আপনার ওরা কনসিডারেশন করবে।
তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমার মার্কিং সিস্টেম কিন্তু একভাবে না, 2-3 ভাবে মার্কিং হচ্ছে। তাহলে আমাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমার ওই স্টেশনগুলা সাধারণত ওরা খুব ভালো ভালো স্টেশনগুলোতে বসে। যেমন আপনি কারো কাছে যদি এক্সামের ডেসক্রিপশন শুনতে চান, তাহলে দেখবেন যে প্রসিডিউর স্টেশন ওরা কখনোই ইন্টারন্যাশনাল এক্সামিনারদের হাতে দেয় না। যদি ইন্টারন্যাশনাল দেয়, সেও ইন্টারন্যাশনাল, ব্রিটিশ ইন্টারন্যাশনাল, ওরা ব্রিটিশরাই নেয়। কারণ প্রসিডিউর ওদের হচ্ছে ফার্স্ট, যেটা নট টাইং, মানে ওরা যেটা খুব বেশি প্রেফার করে, নট টাইং স্টেশনকে একটা সার্জন হিসেবে, আর নট টাইং হচ্ছে ম্যান্ডেটরি ধরে। হ্যাঁ, আমি আরসিএস এ একটা ওয়ার্কশপ করেছিলাম, সেখানে আমি এই কথাগুলো শুনেছি ওদের কাছে, মানে আমি নিজে থেকে কোনো কথাই আপনাদের বলছি না। তো এই স্টেশনটাতে ওরা সাধারণত ব্রিটিশ বা ব্রিটিশ বর্ন বা ইন্টারন্যাশনাল কোনো এক্সামিনার, যেটা হচ্ছে ব্রিটিশ, একদম অনেক দিন ধরে ওখানেই কাজ করছে, তো তাদের হাতে দেয়। তো সেক্ষেত্রে আপনাকে এই স্টেশনগুলো খুব ভালো পারতে হবে, যে আমি এই স্টেশনগুলো আমি মিস করবো না। তারপর হিস্ট্রি টেকিং এর আপনার দুটো স্টেশনের মাঝে একটা স্টেশন মানে থাকবেই এরকম এক্সামিনার, তাহলে আপনাকে হিস্ট্রিতে কিন্তু খুব ভালো করতে হবে। একটা কমিউনিকেশনে থাকবে, স্পেশালি সবচেয়ে বেশি থাকে হচ্ছে পার্সন কমিউনিকেশনে। আপনি হচ্ছে ফোন কল কমিউনিকেশনে অন্য লোকও পাবেন, কিন্তু পার্সন কমিউনিকেশনে আপনার এক্সামিনার মোস্ট অফ দ্য টাইমই ব্রিটিশ থাকে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনাকে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এক্সামিনেশন, মোটামুটি এক্সামিনেশন আপনার তো যে কোনো স্টেশনে আসো, আপনার ব্রিটিশ হোক আর যাই হোক, আপনার তো করে আসতে হবে। কিন্তু হিস্ট্রি টেকিং, অ্যাপ্রোচ, ওগুলো নিয়ে তো আপনার একটু সেন্সিটিভ হওয়া লাগবে, কারণ ওখানে তো আপনি কথা বলবেন একটু ডিফারেন্টলি, পুরোটাই কথার খেলা। আপনার তো প্রসিডিওর এগুলো করার কিছু নাই। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমার রেজাল্ট আসবে কিভাবে। আমরা যদি দেখি যে আমাদের এই রেজাল্ট গুলো, যে গ্যাপ গুলো আছে, ওখানে কিন্তু আমাদের রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে দেখেন, আমার নলেজে মার্ক হচ্ছে 160 আর স্কিলে মার্ক হচ্ছে 180। তাহলে আমি নলেজে 160 মাঝে কত পাচ্ছি তা আসবে, 180 মাঝে কত পাচ্ছি, আর এখানে আসবে কত মার্ক, পাস মার্ক ছিল কতটুকু লাগলে আমার এক্সামে পাস হতো। হ্যাঁ, তারপর আসবে আমার পাস্ট অর ফেল। কিন্তু দেখেন এখানে যদি আমি দেখি ওরা কি কি সেগমেন্টে ভাগ করেছে, অ্যানাটমি এন্ড সার্জিক্যাল প্যাথোলজি, তাহলে আপনার অ্যানাটমি আর সার্জিক্যাল প্যাথোলজি অলরেডি মার্কস ওরা একসাথে মিক্স আপ করে 100-100-এর মাঝে আপনাকে টার্গেট রাখতে হবে 90+ পাবো, তাহলে আপনার পাস সিকিউরড। তাহলে 90 মানে প্লাস কিভাবে পাবেন, মানে আপনার অ্যানাটমিতে আপনাকে মানে 3টা স্টেশনে 20-এর মাঝে আপনাকে 20ই টার্গেট করতে হবে, কারণ 20 পাওয়া পসিবল। আপনি হয়তো একটা দুটো কোশ্চেন মিস হতে পারে, কিন্তু অ্যানাটমিতে এই 60 মার্কসের মাঝে 60 পাওয়া পসিবল। আর প্যাথোলজিতে আপনি হয়তো কিছু ছাড়তে পারেন। তাহলে অ্যানাটমি আর প্যাথোলজি, ধরেন আপনার দুটো অ্যানাটমি স্টেশন খারাপ হয়ে গেল, একটা প্যাথোলজি খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনাকে প্রিপারেশন এইভাবে নিতে হবে। আর সার্জিক্যাল মানে ক্রিটিক্যাল কেয়ার যেটা এএসসিসি, সেটাতে আপনার হচ্ছে 60 মার্ক, এটা কিন্তু আলাদাভাবে কাউন্ট করে। কমিউনিকেশন, ক্লিনিক্যাল অ্যান্ড প্রসিডিউর স্কিল, এই কমিউনিকেশনের মাঝে আসলে শুধু কমিউনিকেশন সেটা না, মানে আমাদের তো শুধু কমিউনিকেশনে দুটো স্টেশন, তাহলে 80 মার্ক। এটা হচ্ছে একটু আগে যে মার্কিং এ আমি দেখিয়েছি কমিউনিকেশনে কোথায় কোথায় কত মার্ক, টোটাল কমিউনিকেশন মার্ক কিন্তু। সো আপনাকে কিন্তু একটা জায়গায় কমিউনিকেশন দুটো স্টেশন আমি পার করে আসছি, আমার বাকি সব কমিউনিকেশন ভালো না, তাহলে কিন্তু হবে না। আমার কিন্তু সব জায়গায় কমিউনিকেট করতে হবে। আমি যদি ইন্ট্রোভার্ট হই, তাহলে আমি বেশি বেশি কথা বলবো, আমি কমিউনিকেট করব, এই স্টাইলে কমিউনিকেট করব, এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবো। সো কমিউনিকেশনে কিন্তু থ্রু আউট, কমিউনিকেশন অ্যান্ড প্রফেশনালিজম, এই দুটো নিয়ে আমার খুবই সেন্সিটিভ থাকতে হবে, যে আমার থ্রু আউট টাইমে কমিউনিকেশন অ্যান্ড প্রফেশনালিজম, এই দুটো নিয়ে আমি মানে আমি প্রতিটা স্টেশনে এই পারফর্ম করে আসবো। যখন আমার মাথা থাকবে যে আমার প্রফেশনালিজম দেখায় আসবো, আমি কমিউনিকেশনটা করে আসবো ভালো করে, যেটাই হোক। একটা আমি এক্সামিনেশন করতেছি, আমার অ্যাপ্রোচ পেশেন্টের প্রতি, আমি যখন পেশেন্ট জিজ্ঞেস করবো যে পেইন আছে কিনা, আমি তাকে অফার করব যে ডু ইউ নিড এনি পেইন কিলার, ইউ ক্যান ক্যারি ইট, তখন কিন্তু আমার সে দেখবে যে এখানে একটা কমিউনিকেশন হচ্ছে, প্রফেশনালিজম কিন্তু মেনটেন হচ্ছে। আমি তার স্ক্রিন চাচ্ছি, এটা কিন্তু আমার প্রফেশনালিজম। তো এই সব জিনিস আমার সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি স্টেশনে যাই, আমরা একটা সার্কিট যদি চিন্তা করি, এটা নর্মালি একটা এক্সামের স্টার্টিং থেকে, মানে আপনাকে আপনার যদি প্রথমে সাধারণত ওরা 22 জন বা 24 জন ঠিক করে পরীক্ষা ক্যান্ডিডেট, তো তারপর ওরা হচ্ছে ভাগ করে নিবে 10 জন 10 জন
বা 12 জন 12 জন, ওরা মাঝখানে রেজিস্ট্রেশন একটু বাড়ায় দিয়ে দেয় যখন ক্যান্ডিডেটের লোড থাকে বেশি। তাহলে এ গ্রুপ বি গ্রুপ হয়ে যাবে। কেউ একটা জোনে শুরু করবে, মানে মালয়েশিয়াতে সাধারণত হয়তো ফিক্স সেন্টার ছিল আগে গত বছর ছাড়া, গত বছর পুত্রাজায়াতে হয়েছে, সেটা ফিক্স সেন্টার না, এটা আলাদা একটা সেন্টার নিয়েছে ওরা। এই বছর কি করবে এখনো জানা যায়নি। তো এর আগ পর্যন্ত কিন্তু ওরা হচ্ছে অন্য আরেকটা সেন্টারে নিত, সেই সেন্টারটা তো ফিক্স সেন্টার ছিল। হ্যাঁ, তো ওই ফিক্সড সেন্টার যখন থাকে তখন স্ট্রাকচার্ড একটা হয়, মানে ওদের নলেজ, একটা দল নলেজ শুরু করে, একটা দল স্কিল শুরু করে। এটা কিন্তু খুব ভালো। কিন্তু আমি যখন প্রথমবার পরীক্ষা দিয়েছি কলকাতা, তখন সিনারিওটা ছিল এরকম, খুব র্যান্ডম। একটা নলেজ, একটা স্কিল, একটা হিস্ট্রি দেখা গেল, একটা অথবা প্রসিডিউর দেখা গেল, মানে খুব হ্যাফাজার্ড। আপনাকে কোশ্চেন পড়ে আপনাকে আগে ভাবতে হবে এটা কোশ্চেনটা কিসের। কোনো কোনো হিস্ট্রি আর কোনো কোনো প্রসিডিউরে কোশ্চেন কিন্তু অনেকটাই কাছাকাছি হয়। সো এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি, মানে আমি এইরকম ইস্যু শুনেছি যে অনেকে, আমি সবার কাছে শুনি যে সে পরীক্ষা হলে কি প্রবলেম ফেস করলো। এটা কিন্তু আপনাদের সবার দায়িত্ব, যাতে সেই, আপনি এই এখন 10 মিনিট খরচ করে তার সাথে কথা বলে আপনি তার একটা ডিফিকাল্টি শুনে গেলেন যেটাতে আপনি বিপদটায় পড়বেন না। হ্যাঁ, তো আমি এমন গল্প শুনেছি যে সে হচ্ছে বাইরে থেকে কোশ্চেনটা পড়ে গিয়েছে, সে এটা ভেবেছে হিস্ট্রি, এটা ছিল আসলে ক্যাথেটারাইজেশন স্টেশন। হ্যাঁ, সে ভাবছে এটা কোনো হিস্ট্রি, এটা পেশেন্টের ইউরিন, লো ইউরিন আউটপুট অথবা ইউরিনের কোনো প্রবলেম ছিল, সে বিপিএইচ এ হিস্ট্রি নেওয়া শুরু করলো। তো তার হচ্ছে প্রায় 3 মিনিট চলে গেল। এক্সামিনার তাকে বলল যে ঠিক আছে, আপনি অনেক হিস্ট্রি নিয়েছেন, এবার শুরু করেন। সে বুঝতে পারছে না, সে তো হিস্ট্রি নিচ্ছে। তখন এক্সামিনার বলল যে আপনি কি কোনো কিছু করতে চান, এখানে এখানে আমাদের অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ আপনি যদি কিছু করতে চান তাহলে আপনি করতে পারেন। তখন ওর মাথায় কাজ করলো, কিন্তু সে কিন্তু পাশ করে এসছে। কারণ এক্সামিনাররা কনসিডার করে না তা না, ইট উড বি ইউর লাক যে আপনার এক্সামিনার আপনাকে কতটুকু কনসিডার করছে। তো সেই যেহেতু পাশ করে এসছে, সে ওই জায়গায় একটা মিস্টেক করেছিল, কিন্তু বাকি প্রসেসটা সে যতটুকুই পেরেছে তাড়াতাড়ি করে ফেলেছে। তো সে হয়তো অতটুকু ফার্স্ট ছিল। তো এরকম হচ্ছে আপনি শুনবেন যারা পরীক্ষা দিয়ে আসছে যতজন আছে, আপনি সবার কাছে শুনবেন যে তাদের এক্সাম এক্সপিরিয়েন্স কি ছিল। এটাও কিন্তু একটা এক্সাম স্ট্র্যাটেজি। তার, মানে সে যেই ডিফিকাল্টিটা ফিল করছে, ওই জিনিসটা হয়তো আপনি ফিল করবেন না। যেমন কিছু জায়গায় থাকে, আপনার ওখানে সব জায়গায় হ্যান্ড ওয়াশ থাকে। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ থাকলেই যে আপনি হ্যান্ড ওয়াশ নেবেন তা না, আপনি অ্যাক্টিং করবেন যে আপনি হ্যান্ড ওয়াশ নিচ্ছেন, আপনি পাঞ্চ করছেন, এই অ্যাক্টিংটা করবেন। আপনি কিন্তু চাপ দিবেন না, কারণ আপনি যদি চাপ দেন, আপনার একটা স্টেশনে গিয়ে যদি গ্লাভস পরা লাগে, আপনার হাত স্টিকি হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু পারবেন না। আপনার ধরেন আপনার পানি খাওয়া লাগবে, সব স্টেশনের মাঝে পানি রাখা আছে, আপনার যদি এগুলো নলেজ থাকে, অনেকেই স্ট্যাথোস্কোপ নিয়ে আসে, স্ট্যাথোস্কোপ নিয়ে ওরিড হয়ে যায় কোন স্টেশনে ফেলে রেখে এসছি। যেখানে আপনার স্ট্যাথোস্কোপ লাগবে সেখানে আপনি স্ট্যাথোস্কোপ পাবেন। সো প্রসিডিওর এক্সামিনেশন করার আগে ফার্স্ট কল হচ্ছে আপনি আপনার টেবিলে দেখবেন আপনাকে কি কি দিছে সাপ্লাইড। তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন, আপনাকে কিন্তু উল্টাপাল্টা ইনস্ট্রুমেন্ট দিবে না। ওই ইনস্ট্রুমেন্ট স্কারসিটি থাকে, আপনাকে যা দিবে সেটাই আপনার করতে হবে ওখানে, তাহলে আপনার পয়েন্ট মিস হবে না। এগুলো হচ্ছে অবজারভেশন, আমি একটা রুমে কি কি দেখবো। হ্যাঁ, আপনি টেবিলটা দেখবেন আপনার কি কি রাখা আছে। তাহলে ধরেন আপনি আপনি হচ্ছে একটা লোয়ার লিম্ব এক্সামিনেশন করতেছেন, নিউরোলজিক্যাল, সবচেয়ে বেশি মিস হয়ে যায় আমরা কোয়াড্রিসেপস সার্কামফারেন্স দেখতে ভুলে যাই। কিন্তু ওখানে আপনার ট্যাব দেওয়া থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি এটা দিয়ে সার্কামফারেন্সটা মাপবো, তাহলে কিন্তু আপনার এটা মিস হচ্ছে না। তো আপনি ওটাও খেয়াল করবেন। সো অনেকভাবে আর কি, তখন আপনার ব্রেনকে আগে থেকে ট্রেন করে ফেলবেন যে আমি কিভাবে কিভাবে করব। আচ্ছা, স্টেশনের কথাটা বলি যে আপনার এরকম হতে পারে, যদি আপনি খুব স্টেবল সেন্টারে পরীক্ষা দেন, তাহলে হয়তো আপনার নলেজ একটা দিক থেকে শুরু হতে পারে, একটা দিক থেকে স্কিল শুরু হতে পারে। আর যদি আপনার এমন হয় যে না, একটা জায়গা ভাড়া নেওয়া, যেমন কলকাতাতে যেটা হয়, ওর বিভিন্ন সময় হচ্ছে ভাড়া নেয় স্টেশন, মানে বিভিন্ন সেন্টার। তো দেখা যায় বিভিন্ন রিসোর্ট বা ওই যে কনফারেন্স সেন্টারগুলো, ওখানে ওরা হচ্ছে ভাড়া নেয়। তো ভাড়া নিলে সেগুলোতে ওরা সেট আপ করে, সেগুলো এরকম র্যান্ডম হয়। আর একদম স্টেবল, আপনি যদি ইউকে পরীক্ষা দিতে যান, সেখানে দেখবেন এক সাইড থেকে নলেজ শুরু হয়েছে, এক সাইড থেকে স্কিল শুরু হয়েছে। আইদার আপনি কোন সেগমেন্টে পড়েছেন সেই অনুযায়ী। সেটা হলে কি হয়, আপনার মাথায় একটা সেট আপ করা থাকে যে আমি এখন স্কিল দিচ্ছি, তারপর আমি নলেজ দিব। হ্যাঁ,
সো ওটা বেটার, আমি মনে করি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বেটার, কিন্তু আপনার প্রিপারেশন যদি ভালো থাকে নাথিং ম্যাটার্স। হ্যাঁ, ওকে। সো আপনার যেই স্টেশনে থাকে সেই স্টেশনের আগে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার দুটো না এর বেশিও রেজিস্ট্রেশন থাকতে পারে। ওরা ওদের ক্যান্ডিডেট যদি দুটো 10 জনের জায়গায় যদি 12 জন হয় পার সেগমেন্টে, ধরেন এ গ্রুপ বি গ্রুপের মাঝে, তাহলে কিন্তু আমার রেজিস্ট্রেশন বেড়ে যাবে, কারণ ওরা রেজিস্ট্রেশনই বসাবে। দেখবেন কারো কারো পরীক্ষার মাঝখানে হচ্ছে 2 জন 3 জনকে নিয়ে চলে গেছে, হ্যাঁ, প্রিপারেশন স্টেশনে বসাই দিছে। তো প্রিপারেশন স্টেশন কি? আমার হচ্ছে, আমরা যেহেতু বলেছি যে কমিউনিকেশন পার্সন আর কমিউনিকেশন ফোন কল এগুলো আমার আছে, তাহলে আমার ওই পেশেন্টের হিস্ট্রি দেওয়া থাকবে। ওটা হচ্ছে আপনি কি করবেন, ওটা হচ্ছে আপনি তার সাথে কমিউনিকেশন করবেন, আর হিস্ট্রি হচ্ছে তার কাছ থেকে হিস্ট্রি নিবেন। একটা কিন্তু টেক আর একটা কিন্তু গিভ, রাইট? সো আপনি হচ্ছে যখন আপনি দিবেন তখন তো আপনার জানা লাগবে, রাইট? তাহলে ওই দুটো স্টেশনের আগে আপনাকে পেশেন্ট প্রোফাইল মানে ফাইল দেওয়া লাগবে। তো ওটা কিভাবে আপনি ওই 9 মিনিটের মাঝে এই পেশেন্ট ফাইলটাকে অ্যাট এ গ্ল্যান্স আপনার চোখে নিয়ে আসবেন, হ্যাঁ, কোন সেগমেন্টে কোনটা কি করবেন এটাও কিন্তু আপনাকে জানা লাগবে। আপনাকে কিন্তু ওইভাবে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি সময় আসলে লাগে না। আপনি যদি এটা প্র্যাকটিস করে ফেলেন যে আমি প্রথমে কি রাখবো পেশেন্টে, খুবই ইম্পর্টেন্ট। এই এক্সামিনার যে সে কোশ্চেন না করলেও যে পেশেন্ট হবে সে কিন্তু এখানকার অ্যাক্টর, সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে ফেলবে, টেল মি হোয়াট ইজ মাই চাইল্ড নেম, হোয়াট ইজ ইউর কনসালটেন্ট নেম, কারণ আপনি আসতেছেন অন বিহাফ অফ ইউর কনসালটেন্ট। আপনার কনসালটেন্ট সার্জারি করতেছে, আপনি আসছেন কাউন্সেলিং করতে, হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করবে। তাহলে আপনি যদি সেটা না লিখে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অনস্পট বলতে পারবেন না। আপনি কিন্তু সুন্দর মতো আপনার সামনে পেজটা নিয়ে আপনি তাকে বলতে পারেন পেশেন্টের ব্লাড প্রোফাইলকে কি পাইছেন, প্যাথোলজি কবে ইউএসজি করা হয়েছিল, এগুলো কিন্তু সব ইনফরমেশন আপনার লাগবে, সে কিন্তু জিজ্ঞাসা করবে। তো আপনাকে হচ্ছে এসব জায়গায় গ্যাপ রাখা যাবে না। তাহলে আমাকে একটা পেশেন্টের হোল ডিটেলস কত শর্টকাটে একবারে ওই সময় দেখলেই আমি যাতে পেয়ে যাব, ওভাবে লেখাটাও শিখতে হবে। মানে আপনার কিন্তু প্রিপারেশন হচ্ছে এই স্টেশন কয়টা আমার, 17টা স্টেশনের, কিন্তু আপনার প্রিপারেশন কিন্তু আরো দুটো এক্সট্রা স্টেশনে নিতে হচ্ছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই প্রিপারেশন যত ভালো হবে আপনার পরের স্টেশনটা স্পেশালি ফোন কল ততটাই ভালো হবে। এবং ফোন কল পাশ করার পিছনে খুব ভালো ফোন কল মানে পরীক্ষা দেওয়ার, এটার পিছনে দুটো রিজন কাজ করে। একটা হচ্ছে আপনি খুব ভালো স্ক্যান করতে পারছেন কিনা ওই পেপারটা, আর আপনার ক্রিটিক্যাল কেয়ারের নলেজ কতটুকু, কারণ ফোন কলে প্রত্যেকটা কোয়েশ্চেন হয় ক্রিটিক্যাল কেয়ার থেকে। এবং ক্রিটিক্যাল কেয়ারে ওদের অ্যাপ্রোচ, ট্রমা অ্যাপ্রোচ জানতেই হবে। আমার একটা ট্রমা পেশেন্ট আসলে আমি কি করব, কিভাবে হ্যান্ডেল করব, এই হ্যান্ডেলিংটা শুরু হবে কোথা থেকে, এবং ট্রমা প্রোটোকল এগুলো একদম ক্লিয়ারলি জানা লাগবে। ওরা যে 1-2 লাইনে চাই ওটাই জানা লাগবে। মানে আমি 10 পেজ পড়লাম, লাভ নাই, ওদেরকে বলবো, ওরা বলবে শুধু এটাই বলো যেটা এখানে লেখা আছে, আমি অন্য কোনো অ্যান্সার নিতে পারবো না, আমাকে ওটাই বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার এটা রেজিস্ট্রেশনেও লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এক্সামিনারে এক্সপেকটেশন আমার কাছ থেকে কি থাকে, এই যে স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, আমি প্রতিটা অ্যাপ্রোচে কেমন আছি, মানে আমি টার্ন হয়ে যাচ্ছি কেমন, লাইক একটা বেল পড়লো আমার হিস্ট্রি শেষ, আমি সাথে সাথে আমি আর এই হিস্ট্রি নিচ্ছি, আবার হিস্ট্রি নিচ্ছি, কথা বলছি, এক্সামিনার বলে নো 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 ইউ কান্ট টক, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। আপনার বেল পড়ে গিয়েছে হোয়াট এভার, আপনি মাঝখানে আছেন, শেষের দিকে আছেন, আর একটা কোশ্চেন বাকি আছে, সমস্যা নেই, আপনি প্রেজেন্ট করেন, আপনি সাথে সাথে টার্ন হয়ে স্যারের কাছে প্রেজেন্ট করা শুরু করে দেবেন। মানে বেল পড়ছে আপনি অ্যাওয়ার্ক, বুঝছেন, উনি ওটা ভুলেই যাবে বা উনি ওটা ইগনোর করবে যে সে ওটা হয়তো লেন্দি হয়েছিল, মানে এগুলো কনসিডারেশন নিবে। হিউম্যান সাইকোলজি একটা কনসিডারেশন অনেক কিছু বুঝে, বুঝলেন, যে আমাদের পেপার ওয়ার্কের বাইরেও আবার অ্যাপ্রোচ আমার কেমন ছিল এগুলো অনেক ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ কেমন। হ্যাঁ, সেফ ডিসিশন মেকিং, আমাকে যখন কোশ্চেন জিজ্ঞেস করবে, আমার একটা হিস্ট্রিতে যখন কোশ্চেন জিজ্ঞাসা করবে, ইভেন কমিউনিকেশনে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, জানেন কিনা, মানে ফোন কল না, পার্সন কমিউনিকেশনে। ওখানে কিন্তু আমি যখন মার্কস ডিস্ট্রিবিউশন দেখিয়েছি, আপনারা যদি এখানে দেখেন যে আহ, এই যে কমিউনিকেশন উইথ কলিগস, ওখানে দেখেন আমার ক্লিনিক্যাল নলেজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন কিন্তু 4 মার্কস আছে। তাহলে আপনি একটু কমিউনিকেশন করতেছেন, সেখানে আপনাকে কি কোশ্চেন করবে, সে কোশ্চেন করবে, ধরেন আপনি একটা বাচ্চা কমিউনিকেশন করতেছেন স্প্লিনেক্টমি, সে আপনাকে কোশ্চেন করবে কোন অর্গানিজমের এগেনস্টে দিচ্ছেন, হোয়াট ইজ ব্যাকটেরিয়া,
আমার বাচ্চা কতদিন পাবে এটা, আল্লাহ আমার বাচ্চা স্কুলে যেতে পারবে না, কবে থেকে স্কুলে যেতে পারবে, এগুলো কিন্তু আপনার কোশ্চেন, এগুলো কিন্তু আপনার নলেজ টেস্টিং। কোন অর্গানিজম, কেন করতেছি, কত দিন ধরে লাগবে, কেন লাগবে, হ্যাঁ, তো এগুলো আপনাকে কোশ্চেন করবে। সো অনেক ফাঁক ফোকরের অ্যান্সার থাকে, আপনি যদি সবকিছু নিয়ে অবাক থাকেন তাহলে অনেক কিছু অ্যান্সার করতে পারবেন। আর যেটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, ওই যে আমি আপনাকে বললাম কোনো হেজিটেশন হবে না। আমি কি লাইন বলবো এটাই তো আমার কন্ট্রোলে না, ওখানে যায় তো আমি নতুন নতুন লাইন বলবো না, আমি কি বলবো সেটা তো আমার কন্ট্রোলে। তাহলে আমি এটা এখান থেকেই রেডি করে যাব, আমি এই লাইনটা এইভাবে বলবো। লাইক একটা জিনিস আমরা ফার্স্টে জিজ্ঞাসা করি যে হ্যালো আই এম অমুক ডক্টর, হ্যাঁ আই এম ডক্টর শাইলা ফ্রম দ্য সার্জিক্যাল টিম। তো এই যে এই কথাটা আমি যদি ওখানে যাই যে আমতা আমতা করে বলি, আমি কি ফ্লুয়েন্টলি বলতে পারি না হ্যালো আই এম ডক্টর শাইলা ফ্রম দ্য সার্জিক্যাল টিম, বলতে পারি না এভাবে। কিন্তু দেখবেন আমি এখন আপনাকে জিজ্ঞাসা করি আপনার একটু আমতা আমতা হবে, আর ওখানে স্ট্রেসে পড়ে অনেকেই আমতা আমতা করে। তাহলে এটা যদি আপনি অনেক প্র্যাকটিস করেন জাস্ট ফার্স্ট স্টার্টিংটাই, তাহলে দেখবেন আপনার এই প্রবলেমটা হবে না। আপনারা যখন ক্যান্ডিডেট নাম্বার পেয়ে যাবেন পরীক্ষার 1 থেকে 1.5 মাস, এডিনব্রা দেয় সাধারণত 2 মাস আগে, আর ইংল্যান্ড একটু মানে পরে দেয় আর কি, ওরা দেয় হচ্ছে 1.5 মাস আগে। তো তখন থেকে আপনি ক্যান্ডিডেট নাম্বার নিয়ে মানে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। সো আপনি তখন যদি জিজ্ঞাসা করেন যে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এই জায়গাটা যদি আপনি আমতা আমতা করেন, এগুলো তো আপনার মানে আপনাকে জিজ্ঞাসা করতেই হবে, এগুলো তো আপনার কোথাও আটকানো যাবে না, বোল্ডলি জিজ্ঞেস করতে হবে। কারণ আপনার এই বোল্ডনেস এর মাঝে টাইম লেস কনজিউমিং হবে, আপনি কিন্তু টাইমটা সেভ করতে পারতেছেন। মানে আপনি 6 মিনিট মানে 6 মিনিটের মাঝে আপনি সুন্দর মতো হিস্ট্রি নিতে পারবেন। আপনি এখানে প্র্যাকটিস করুন 5 মিনিটের হিস্ট্রি নেওয়া, ওটা ওখানে গিয়ে 6 মিনিট হবে। এখানে যদি আপনার 7 মিনিট লাগে, ওখানে গিয়ে আপনার 9 মিনিট লাগবে। সো এটা একটু কেয়ারফুল থাকতে হবে, হ্যাঁ। আর প্রফেশনালিজম, এই যে প্রফেশনালিজম, তো মানে আমরা কি বলি, আমরা হচ্ছে কাউন্সিলিং করার সময় ধরেন একজন ক্যান্সার, আমরা কাউন্সিলিং করি না, হ্যাঁ এটা তো মানে আসলে যে কারোরই হতে পারে, এরকম টার্ম ইউজ করা যাবে না। ওদেরকে শুধু বলতে হবে ইয়া আই ক্যান ফিল ইউর কন্ডিশন, ইয়া ইটস রিয়েলি স্যাড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান ফিল ইউর কন্ডিশন। মানে ওদেরকে বুঝাইতে হবে যে আমি আপনার সাথে সহমর্মিতায় আছি, হ্যাঁ আমি বুঝতে পারতেছি জিনিসটা কত কষ্টের। কিন্তু এটার সাথে মানে অন্য কোনো ওয়ার্ড ল্যাঙ্গুয়েজে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে খুব মানে সেন্সিটিভ কথা ওদের কাছে। তো এইসব জিনিস একটু শিখতে হবে, প্রফেশনালিজমটা একটু শিখতে হবে। এগুলো কেন বলতেছি যে এক্সপিরিয়েন্স থেকে, শুধু এই একটা কথার জন্য একজন ফেল করেছিল, এনি ওয়ান ক্যান ডাই এনি টাইম। তো সে আমার সাথেই পড়তো, খুবই ভালো পারে, সে পারে না এমন কিছু নাই, শুধুমাত্র একটা টার্মের জন্য তার মানে 1-2টা মার্কস কমে গেছিল, মানে সে যেটা ফিল করছিল। তো এগুলো আপনারা শুনবেন কেন, আমার যেটা ভুল হয়েছে আমি চাই না অন্য আরেকজনের ভুলটা হোক, তো এরকম সবার কাছে শুনবেন। আচ্ছা, কমন ফেইলার, হ্যাঁ কমন ফেইলার কি, কোর্স স্ট্রাকচার যদি থাকে, মানে এই যে আপনার ফেইলারের জন্য আমি বললাম যে স্ট্রাকচার, আপনি ওখানেই লেগে আছেন, উনি আপনাকে টেনে আনতেছে, ইউর টাইম ইজ আউট আউট কাম হিয়ার। তো আনসেফ অ্যান্সার, আপনি হচ্ছে অ্যান্সার আপনি চেহারায় এমন ভাবে অ্যাপ্রোচ করতেছেন যে আই এম নট শিওর, হ্যাঁ এরকম অ্যান্সার করা যাবে না। যেমন আপনার হচ্ছে স্কিলের ক্ষেত্রে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে এমন ভাবে, আমাকে মানে আপনি যখন পড়বেন আপনার প্রফেশনাল ডায়াগনোসিসের রিলেটেড ইনভেস্টিগেশন আগে বলবেন। আপনাকে জিজ্ঞাসা করবে কারণ তখন ওনার হাতে এত টাইম নাই। স্পেসিফিক ইনভেস্টিগেশন, আপনি সিবিসি দিয়ে শুরু করবেন, মানে ফুল ব্লাড কাউন্ট দিয়ে শুরু করবেন, এফবিসি না, আপনি শুরু করবেন ওই ডিজিজ স্পেসিফিক ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট পর্যন্ত ওনারা সাধারণত যায় না, গেলেও আপনার তো সমস্যা নেই, আপনি প্রিপারেশন নিয়ে আছেন, আপনার যা যা লাগে এখানে আপনি জানেন। তো আপনাকে হচ্ছে এই স্টেশনে হেল্প না করলেও আরেকটা স্টেশনে হেল্প করে ফেলবে। লাইক মানে এই এক্সাম্পল গুলো তো সবই তো ক্রিটিক্যাল কেয়ার থেকে চলে আসছে। এই জন্য আমি বললাম যে নলেজে যদি দুটো জিনিস মানে সবকিছু কভার দেওয়ার জন্য পড়া লাগে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যানাটমি, সেকেন্ড ক্রিটিক্যাল, থার্ড প্যাথোলজি। প্যাথোলজিতে সবচেয়ে বেশি ডিফিকাল্টি কি ফিল করবেন জানেন, আপনি পরীক্ষা দিলেই বুঝবেন, আপনি এক্সামিনারের কোশ্চেনই বুঝেন না। কারণ কোশ্চেন প্যাথোলজিতে মোস্ট ডিফিকাল্ট এক্সামিনারের কোশ্চেন বুঝা, সে কি জানতে চাচ্ছে অ্যাকচুয়ালি। ওই কোশ্চেনটা যদি আমাকে এখানে লিখে দিত আমি বুঝতে পারতাম, কিন্তু এই কোশ্চেন যে সে আমাকে বলতেছে, সে আমার কাছে কি জানতে চাইতেছে, এইটা বোঝাটাই ওখানে ডিফিকাল্ট।
আপনি অ্যান্সার জানেন কিন্তু অ্যান্সারটা বলতে পারেন নাই, কারণ আপনি কোশ্চেন বুঝতেছেন না। তাহলে প্যাথোলজি অনেক শুনতে হবে। হ্যাঁ, প্যাথোলজি কোশ্চেনটা অনেক শুনতে হবে। আর ক্রিটিক্যাল কেয়ার হচ্ছে আপনি কত টেকনিক্যালি, কত সুন্দরভাবে কোনটা ফার্স্টে করবেন, অ্যাপ্রোচ কত ভালো, আপনার প্রফেশনালিজম মার্কস আছে কিন্তু সেখানে। তো আপনি হচ্ছে ওইগুলা আপনাকে খেয়াল করতে হবে। আর অ্যানাটমি হচ্ছে আসলে কোনো ছাড় নাই। অ্যানাটমি অতিরিক্ত পড়া লাগবে না, যেসব স্টেশন আসে সেই সব স্টেশনে পেইড কোশ্চেন। আর অনেকেই বলবে আপনাকে অনেক নতুন কোশ্চেন আসে, অনেক কিছু। আসলে আমরা শুধু মকের জন্য অনেক মানে আমরা স্পেসিফিক যে মকগুলা রাখি, এই মকগুলোই শুধু অনেকে পড়ে যাই। অনেকের নলেজের দিকে মানে পরীক্ষার আগে সবকিছু মাথায় থাকে না, ওই টাইমটাতেও অত কিছু পড়া যায় না। কিন্তু দেখা যায় ঘুরে ফিরে অন্য স্টেশন চলে আসে, আমাদের প্রিপারেশনটা খারাপ হয়ে যায়। কিন্তু কোশ্চেন কিন্তু খুব বেশি বাইরে কিছু আসে না। আপনি যদি সবকিছু মোটামুটি জেনে শুনে পড়েন, আপনি অ্যান্সার করতে পারবেন। অ্যাটলিস্ট অ্যানাটমিতে আপনি 100% অ্যান্সার করতে পারবেন। এক দুইটা তো ছুটে যেতেই পারে, নতুন কোশ্চেন হতেই পারে এক দুইটা, ওটা নিয়ে তো আমার প্যানিক হওয়ার দরকার নেই। আমার 60-এর মাঝে 50 পেলেও তো হয় নাকি। এই যে উইক অ্যানাটমি কিন্তু আমাদের একটা কমন ফেইলার। হ্যাঁ, আর টাইম ম্যানেজমেন্ট, পোর টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজ অনেক ইম্পর্টেন্ট। মানে পুরো স্কিল স্টেশনটাই আপনার যাবে খুব রাশ আওয়ারের মাঝে এবং ব্রেন অ্যাওয়াক। আপনার যার কফি খাওয়া লাগে সে আগে কফি খেয়ে নিবেন, যার যেটা লাগে সাথে রেখে দিবেন। আপনার কোনো মেডিকেশন লাগবে, আপনি কিন্তু ওদের সামনে আপনি নিয়ে রেখে দিবেন যে আমার এই এই ক্রনিক ডিজিজ আছে, আমার এই সমস্যা আছে, এটা আমার মেডিকেশন, আমার এটা লাগবে। ওরা কিন্তু আপনাকে টাইম মতো দিয়ে দিবে, চাইলেই আপনি পাবেন। সো এগুলো নিয়ে কোনো ওরিড হবেন না। আপনার কি ওরিড হতে হবে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যে আমি কোন জায়গায় কতটুকু টাইম ম্যানেজমেন্ট করবো। মানে আমার যেমন একটা কফি খাওয়া লাগে, তো আমি হচ্ছে কফি পট নিয়ে যেতাম ওদের সামনে রেখে দিচ্ছি, আমার যখন রেজিস্ট্রেশন থাকে আমি চাইছি আমার কাছে এনে দিয়ে গেছে, কোনো সমস্যা নেই। অনেক কোঅপারেটিভ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রিপারেশনটা কেমন হবে। অস্কি সার্কিট, এই সার্কিটের মতো করে কিন্তু আপনার প্রিপারেশন হতে হবে। মানে আপনাকে অনেক বেশি মক দিতে হবে। মক আপনি, মকের ব্যাপারটা যে আপনার কোনো ইনস্টিটিউশন ভিত্তিক এসে দিতে হবে যে হ্যাঁ আমি এখানে কোথাও মক দিতে পারছি না, এমন কোথাও মক হচ্ছে না, আমি খুব এনজাইটিতে পড়ে যাচ্ছি, তা না। আপনি আপনার যার সাথে পড়তেছেন আপনি তার তার কাছেই একটা স্টেশন দেন, এটাই একটা মক দেওয়া। তারপর এরকম কোথাও একটা মক দিবেন যেখানে হচ্ছে মানে এরকম ভাবে মক নেওয়া হয়। আচ্ছা, অ্যানাটমি কিন্তু প্রতিদিন রাখতে হবে। হ্যাঁ, টাইম প্র্যাকটিস মানে আপনি যখন একটা হিস্ট্রি আপনি প্র্যাকটিস করবেন, আমি হ্যাঁ এখন 10-12 মিনিটে প্র্যাকটিস করলাম না, আমি প্র্যাকটিস অলওয়েজ করবো 6 মিনিটে। আমি কি কি বলবো 6 মিনিটের ভিতর যাতে কাভার দেয়, আমি ওরকম করে একটা আমি নিজে নোট করে নিব লাগলে। আমি একটা লাইনকে কতভাবে বলতে পারি, কত সুন্দরভাবে শোনা যায়, অত কিন্তু লাগে না। লাইক আমাদের হিস্ট্রিতে, আমি হিস্ট্রি নিয়ে ডিসকাস করবো, মানে আমাদের হিস্ট্রিতে কিন্তু টপিক থাকে। কি টপিক থাকে, লাইক পার্সোনাল হিস্ট্রি। তো আমরা সবাই কি বলি, ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট ইউর পার্সোনাল হিস্ট্রি। কেন আমি এটা সুন্দর করতে পারি না, ক্যান আই মোর ডেলভ অন ইউর পার্সোনাল হিস্ট্রি, এটা আমি বলতে পারি তো। তো আমার একটু বলাটা সব জায়গায় আমি আস্ক করব একইভাবে, তাহলে একটু কেমন শোনায় না, মানে আমার স্কিলটা একটু কমে যাচ্ছে না। তো আমি যখন জিজ্ঞাসা করবো ডু ইউ স্মোক, তো সে তো বলবে হ্যাঁ, হ্যাঁ বা না। তারপরে কোশ্চেনটা হচ্ছে ডু ইউ ড্রিঙ্ক। আমার প্রতিবার ডু ইউ বলা তো দরকার নাই। ওরা যখন আপনি দেখেন একটা মুভি, আপনি যখন দেখেন ওরা কি বারবার এভাবে কথা বলে এত ফর্মালি, তাহলে আপনাকে ওদের মতো করে কথা বলতে হবে। আপনি ওদের মতো করে যত মানে পেশেন্টের মতো করে যত কথা বলতে পারবেন তত একসেপ্টেড হবেন যে কোনো জায়গায়, যে কোনো কালচারে। সো আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন ডু ইউ স্মোক, ড্রিঙ্ক। পরে কোশ্চেন কিন্তু এভাবেই অফার হয়, ড্রিঙ্ক, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। তো আপনারা দেখেন কোশ্চেনের টাইমও কিন্তু কমে যাচ্ছে। লাইক আপনি জিজ্ঞাসা করবেন একটা গাটের অনেকগুলো প্রবলেম, আপনি জিজ্ঞেস করতেছেন যে তার কোনো ব্লটিং হয় কিনা, আপনি স্টুলের কন্ডিশন জিজ্ঞেস করতেছেন, আপনি বলতেছেন যে এটা স্লাইমি কিনা, ফ্ল্যাশ আউট হয় কিনা, আপনি কিন্তু একসাথে জিজ্ঞাসা করতে পারেন। আপনি কিন্তু বারবার করে জিজ্ঞাসা করেন ডু ইউ ফিল ইউর স্টুল ইজ স্লাইমি, ডিফিকাল্ট, ডু ইউ ফিল ইউর স্টুল ইজ ডিফিকাল্ট টু ফ্লাশ, বারবার তো দরকার নাই। ইজ ইট স্লাইমি, ডিফিকাল্ট টু ফ্লাশ, হ্যাঁ, often contain blood or is it mixed with blood or not। আপনি কিন্তু মানে শর্টকাটে জিজ্ঞেস করতে পারতেছেন। বারবার ডু ইউ এত কিছুতে মানে আমরা লাইন বড় করে ফেলি। তাহলে আপনার মতো করে শর্ট করেন, স্কিলটাকে এভাবে নিয়ে আসেন যাতে সে মনে করে যে আপনি অনেক এক্সপার্ট। হ্যাঁ, আপনি অনেক হিস্ট্রি নিচ্ছেন, মানে ইটস লাইক ন্যাচারাল কনভারসেশন। আচ্ছা, ওকে।
সো আমাদের মোটামুটি এখানে শেষ। এখন আমি একটু হিস্ট্রি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে পুরো এক্সাম সম্পর্কে আমার একটা আপনাদের ওভারভিউ দেওয়া ছিল, আর আমার এটা হিস্ট্রি নিয়ে কথা বলবো আজকে। তো হিস্ট্রি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে একটা হিস্ট্রিতে মানে আমরা আজকে হিস্ট্রি নিয়ে কথা বলবো, কালকে হয়তো কমিউনিকেশন, পরের দিন হয়তো আমরা এক্সামিনেশন প্রসিডিউর নিয়ে কথা বলবো। মানে এই জিনিসগুলো আর একটু আহ একটু ডিফারেন্ট ব্যাপার আছে। ওই যে বললাম আপনি কিভাবে নিবেন, এটার কিছু ব্যাপার আছে। তো ধরেন আমার একটা হিস্ট্রিতে, টাইম কি আমাদের শেষ নাকি? আমরা অনেক টাইম নিয়ে নিয়েছি, আচ্ছা ইটস ওকে। আমরা হিস্ট্রিটা একটু শর্টকাটে শেষ করি। তো আপনি যখন একটা হিস্ট্রি মানে আপনি ঢুকবেন, আপনার প্রথম অ্যাপ্রোচ কি থাকবে? আপনার প্রথম অ্যাপ্রোচই থাকবে যে হ্যালো মাই ক্যান্ডিডেট নাম্বার ইজ দিস দিস দিস। আপনি এইভাবেই প্র্যাকটিস করে ফেলবেন। এক্সামিনারকে বলবেন, আপনার স্টিকারটা দিয়ে দিবেন তাকে। সেও কিন্তু খুব রাশলি নিয়ে নেবে, কারণ এটা কিন্তু আপনার এক্সাম টাইম, মানে আপনার 9 মিনিটের মাঝে। তো আপনি যত ফাস্ট করে করতে পারবেন এটা আপনি প্র্যাকটিস করে ফেলবেন। তারপর উনি বলবে দিস ইজ ইউর পেশেন্ট। পরে উনি আপনাকে আবার জিজ্ঞাসা করবে হ্যাভ ইউ রিড দ্য সেম অর ইউ নিড টু রিড ইট এগেইন। তখন আপনি কিন্তু অ্যান্সার করবেন যে আপনার যদি এমন মনে হয় যে আমি বাইরে যা দেখে আসছি, এনজাইটিতে আমার সব চলে গেছে, আপনি দেখে নেন একবার। আপনি ইয়েস বলে আরেকবার দেখে নেন। আর যদি মনে করেন না আমি বাইরে থেকে সেট করে আসছি, তাহলে ঠিক আছে। তারপর আপনি তাকে সুন্দর করে জিজ্ঞেস করবেন, আপনি আপনার অ্যাড্রেস দিবেন ফার্স্ট। হ্যাঁ, তারপর আপনি জিজ্ঞাসা করবেন যে ওর নাম কি, ওর এজ কি, এই দুটোই জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পর সে কিন্তু বলবে আপনাকে। তখন কিন্তু আপনার সাথে একটা নোট থাকবে, আপনি কিন্তু পারমিশন নিয়ে নেবেন। ডিউরিং দ্য কনভারসেশন আই মাইট টেক সাম নোট, ইজ দ্যাট ওকে উইথ ইউ? আপনার যেমন প্রেজেন্ট করার সময় কিন্তু আপনি নাম মুখস্থ করার, বয়স মুখস্থ করার স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই। তাহলে আপনি সুন্দর করে ও এটা প্র্যাকটিস করে ফেলবেন। ও কথা বলতেছে, ও যখন আপনাকে বলবে মে আই নো, আপনি যখন জিজ্ঞাসা করবেন ইউর নেম এন্ড এজ প্লিজ, তখন হচ্ছে ও যেই নাম বলবে সেই নামটা রাখবেন আর বয়সটা লিখে ফেলবেন। কেন? কারণ আপনার সামনে লাগবে। আপনার পজিটিভ হিস্ট্রি, ইম্পর্টেন্ট পজিটিভ হিস্ট্রি লিখে ফেলবেন, কারণ আপনি তো প্রেজেন্ট করবেন। প্রেজেন্টেশন কিন্তু আমাদের মতো এত বড় করা যাবে না, ওখানে 2-3 লাইনে প্রেজেন্ট করে ফেলতে হবে ইম্পর্টেন্ট পজিটিভ। নেগেটিভ টেগেটিভ বলার দরকার নাই, কারণ ওগুলো আপনার কাছে চায় না। ওই তার নাম, এজ, ইম্পর্ট, পজিটিভ হিস্ট্রি, আর কিছু লাগবে না আপনার। তাহলে আপনাকে এই জিনিসগুলো লিখে ফেলতে হবে। তারপর আমি তাকে যখন জিজ্ঞেস করব যে মে আই নো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আবার ডিরেক্টলি জিজ্ঞাসা করেন হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তখন তো বলবে যে আমার এই কমপ্লেন, এই সমস্যা, ওই সমস্যা। তখন যদি আপনি পেইন শোনেন, তাহলে কিন্তু আপনাকে এমপ্যাথেটিক হতে হবে। এমপ্যাথেটিক মানে কি? আপনাকে অফার করতে হবে। সে যদি বলে তার শর্টনেস অফ ব্রিথ, তাহলে কিন্তু আপনাকে এমপ্যাথি দেখাইতে হবে যে ডু ইউ নিড অক্সিজেন অর ইউ ক্যান ক্যারি ইট। তারপর পেইন হয়ে ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করবেন ডু ইউ নিড এনি পেইন কিলার অর ইউ ক্যান ক্যারি ইট। যদি বলে যে হেডেক, হুম, মানে আমাদের যেমন আছে সাবারাকনের হেমোরেজ, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে লাইটে তার সেন্সিটিভিটি হচ্ছে কিনা। তাহলে প্রত্যেকটার একটা এমপ্যাথেটিক এই জায়গাটা আপনাকে সেটু এমপ্যাথি দেখাইতে হবে। আমি কোথায় কোথায় এমপ্যাথি দেখাবো আমি আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যাব। হ্যাঁ, তারপর আপনি এমপ্যাথি দেখাবেন ওই অনুযায়ী যে হ্যাঁ হেডেক হলে আমি লাইটটা অফ করে দিতে চাবো। সাধারণত মাইগ্রেন আসে না, সাবারাকনের হেমোরেজি আসে। তো তার পরের স্টেপ আপনার কি হবে? পরের স্টেপ আপনার হবে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে এই যে সে কমপ্লেনটা বললো, সে বলতে পারে তার চেস্ট পেইন, বলতে পারে অ্যাবডোমিনাল পেইন, সে বলতে পারে তার ব্লিডিং পার রেক্টাম, ইউরিনারি ব্লিডিং থ্রু হচ্ছে ওয়াটার ওয়াক, এরকম বলতে পারে। তাহলে তখন আপনি ওটা সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করবেন। আপনার তখন কয়েকটা, এই জন্য আপনাকে হিস্ট্রি কয়েকটা ক্রাইটেরিয়াতে ভাগ করে নিতে হবে। কি কি ক্রাইটেরিয়াতে ভাগ করে নিতে হবে? পেইন একটা ক্রাইটেরিয়া, নন পেইন কমপ্লিকেশন, ওখানে আপনি কি কি জিজ্ঞেস করবেন এটা একটা ক্রাইটেরিয়া। নন পেইন কি, যে যে ব্লিডিং পার রেক্টাম, পার ইউট্রাল ব্লিডিং, তো এইসব জিনিসগুলোতে। তারপর হচ্ছে একটা লাম্প সোয়েলিং আছে, এইগুলোতে আপনি কোনটা কোনটা জিজ্ঞাসা করবেন, এইটা আপনার একটা ফরম্যাট বানিয়ে নিতে হবে। যেরকম আমার কাছে আমি ওগুলো বানিয়ে নিয়েছি, আমার মতো করে আছে, আমি আপনাদেরকে ওভাবে দিয়ে দিব, সমস্যা নাই। তারপর আপনি হচ্ছে এই ডিপ্রেশন, এনজাইটি, হ্যাঁ, এগুলোর মানে আরেকটা সেগমেন্ট আছে। এইগুলোর হচ্ছে আপনি ডিমেনশিয়া, এইগুলোর হচ্ছে আপনি আলাদা কোশ্চেন আছে। মানে প্রতিটারই আপনি চিফ কমপ্লেন্টস, মানে তার এটা তো আপনাকে মেজর কমপ্লেন বলবে, চিফ কমপ্লেন।
তাহলে আমার কোশ্চেন থাকবে দুই ধরনের এখানে, মেজর কোশ্চেন। ফার্স্ট হচ্ছে আমি যেটা জানিই না তার সে অ্যান্সার দিবে, সেটা হচ্ছে চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন্টে সে যা করবে তা কিন্তু আমি জানি না কি অ্যান্সার দিবে, কিন্তু সেই কমপ্লেন্টস এর ভিত্তিতে তার ডিফারেন্সিয়াল কি কি হয়ে যাচ্ছে তা কিন্তু আমি জানি। তাহলে আমার যদি খুব মানে আমার যদি আগে থেকে আমি জানি, হ্যাঁ আমি বাইরে সিনারিও পড়ে ধরে নিয়েছি, লেখা দেওয়া আছে যে ব্লিডিং পার্ট একটাম, তাহলে আমার প্রফেশনাল ডায়াগনোসিস কি হতে পারে? কোলোরেক্টাল কার্সিনোমা। হ্যাঁ, এখন কোলোরেক্টাল কার্সিনোমার ডিফারেন্সিয়াল কি কি হতে পারে এটা তো আমরা জানি। তাহলে আমার ডিফারেন্সিয়ালের কোশ্চেন কিন্তু অলরেডি আমি বাইরে থেকে, ওই যে আমি বললাম আপনার ওই 1 মিনিটের কোশ্চেন পড়া ছাড়া বাকি যে টাইম থাকবে ততক্ষণ আপনার কোশ্চেন রেডি আপনার কাছে। মানে আপনি ওখানে যাই যে মনে করবেন আপনি কোশ্চেন মিস করবেন, সেটা হবে না, আপনার প্রিপারেশন বাইরে থেকে স্টার্ট হয়েছে। তাহলে আপনি তখন কোশ্চেন করবেন তাকে, প্রথমে তাকে তার এই ব্লিডিংটা কিরকম, হ্যাঁ ব্লিডিং এর কিছু স্পেসিফিক কোশ্চেন আছে। কখন শুরু হয়েছে, ওয়েন ইট স্টার্টেড, হাউ ইট স্টার্টেড, ফার্স্ট আপনার লাগবে যে কবে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, ওয়াজ ইট গ্র্যাজুয়াল ও সাডেন, আপনি জিজ্ঞাসা করবেন যে এটা সাডেন হয়েছে না গ্র্যাজুয়াল হয়েছে। তারপর এটা কি প্রগ্রেসিভ, মানে অ্যামাউন্ট কেমন, ব্লাডের কালার কেমন, এটার অ্যামাউন্ট কেমন, ব্লাডটা ক্লট ক্যারি করে কিনা, হুম আর এই ব্লিডিং এর সাথে কোনো পেইন আছে কিনা। এটা হচ্ছে ব্লাডের 4টা ক্যারেক্টার আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি কি কি বললাম যে এই সিচুয়েশন নিয়ে কোশ্চেন কি কি, ওয়েন ইট স্টার্টেড, হাউ ইট স্টার্টেড, ওয়াজ ইট সাডেন অর গ্র্যাজুয়াল, ইজ ইট ইনক্রিজিং ইন অ্যামাউন্ট, তারপর জিজ্ঞাসা করবেন অ্যামাউন্টটা কেমন, ইজ ইট ইন ড্রপ অর ইন লার্জ অ্যামাউন্ট, তারপর কালার জিজ্ঞেস করবেন। তাহলে আপনি অ্যামাউন্ট জিজ্ঞেস করলেন, কালার জিজ্ঞাসা করলেন, ক্লট আছে কিনা জিজ্ঞাসা করলেন, এটার সাথে কোনো পেইন আছে কিনা জিজ্ঞেস করলেন। এখন যদি সে বলে পেইন, তাহলে আপনি দেখেন পারেক্টাল ব্লিডিং, পেইনফুল পারেক্টাল ব্লিডিং কি কজ হইতে পারে, আপনার কি হইতে পারে, হেমোরয়েড হইতে পারে, ফিশার হইতে পারে। আপনার কিন্তু কোশ্চেন চলে যাচ্ছে, আপনার কিন্তু ডিডির কোশ্চেন রেডি। হ্যাঁ, মানে আপনি এখানে ডিডি কি কি রাখবেন, আমি আইবি এখানে যেহেতু আমি বাউল কার্সিনোমাকে আমি ধরে রাখতেছি প্রফেশনাল ডায়াগনোসিস, তাহলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে আইবিএস, আইবিডি, তারপর হচ্ছে অ্যানাল ফিশার, হেমোরয়েড, তারপর মেসেন্ডারি কিস্কেমিয়াও আমি ধরতে পারি, এনজিও ডিসপ্লাসিয়া ধরতে পারি, সে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা তার, হ্যাঁ সে কোনো অ্যান্টিকগুলেন্ট ব্লাড থিনার খায় কিনা, এগুলো কিন্তু আমাকে জানতে হবে এখানে। তাহলে এইগুলো হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্স আছে। আপনি এই এই পয়েন্ট টাচ করছেন এবং আপনি ডিফারেন্সিয়ালি কোশ্চেন করছেন, লাস্টে এক্সামিনার যখন আপনাকে প্রভিশনাল ডায়াগনোসিস আপনি কি রাখছেন ওটার এগেনস্ট আপনাকে যুক্তি চাবে। আপনি যদি বলে দিয়ে আসতে পারেন যে আমি প্রভিশনাল দিয়েছি কারণ আমাকে পেশেন্ট এই এই হিস্ট্রি দিয়েছে, আমি ওই ডিজিজটা মাথায় রাখিনি কারণ আমাকে সে এই এই হিস্ট্রি দেয়নি, তাহলে কিন্তু আপনার এই পরে কোশ্চেনেই যাবে না, বুঝছেন? সো আপনাকে অনেক মানে ক্লিয়ার নলেজ নিয়ে এখানে যেতে হবে। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে জিজ্ঞেস করলাম কোশ্চেন কি, আমি হচ্ছে তাকে হচ্ছে চিফ কমপ্লেন্টের এগেনস্টে আমি কি কি কোশ্চেন করলাম, ওই যে বললাম আপনাকে কখন স্টার্ট হয়েছে, হাউ ইট স্টার্টেড, তারপর হচ্ছে গ্রাজুয়াল না সাডেন, তারপর জিজ্ঞাসা করলাম অ্যামাউন্ট কেমন, কালার কেমন, ক্লট যায় কিনা, পেইন হয় কিনা। এরপর আমি ডিফারেন্সিয়াল কোশ্চেনে চলে যাব। তাহলে আমার কিন্তু এই শুধু ব্লিডিং এর কিন্তু আমার কথা জানা শেষ। ব্লিডিং সম্পর্কে আপনি আর কি জানবেন বলে এখানে? তারপর আমি চলে যাব হচ্ছে তার ডিফারেন্সিয়াল কোশ্চেন। ডিফারেন্সিয়াল কোশ্চেন কি, আমার কিছু ফিক্সড কোশ্চেন থাকবে, এই ডিজিজ এগেনস্টে আমি এই 5টা ডিফারেন্সিয়াল করবো। কারণ ডিফারেন্সিয়াল তো অনেক আছে। ক্যান্সারের জন্য আমার এখানে একটা মেজর কোশ্চেন আমার বাদ পড়ছে, সেটা হচ্ছে অ্যাপেটাইট এন্ড ওয়েট লস। তাহলে এটা এখানেই জিজ্ঞেস করে ফেলতে হবে। তারপর আমি ডিফারেন্সিয়াল কোশ্চেনে কি কি জিজ্ঞাসা করব, আমি আইবিডি এক্সক্লুড করব। হুম, তার হচ্ছে বাউলের নেচার, অল্টার্ড বাউল হ্যাবিট আছে কিনা এরকম জিজ্ঞেস করব। তারপর আইবিএস এক্সক্লুড করব, কোনো লাস্টিং আর্জ আছে কিনা, ব্লটিং আছে কিনা, ফাউল স্মেলিং স্লাইমি হচ্ছে স্টুল হয় কিনা, এগুলো শুনে নিব। হেমোরয়েড এগুলোর জন্য আমি জিজ্ঞাসা করব কি তার কোনো হচ্ছে মানে ইচিং অথবা কোনো সোয়েলিং, হ্যাঁ ব্যাক প্যাসেজে আছে কিনা। তারপর আইবিডি কে ডিফারেন্সিয়েট করার জন্য আমি তাকে ওই যে হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন গুলো জিজ্ঞেস করে ফেলবো, র্যাশ, ওরাল আলসার, জয়েন্ট পেইন, ব্যাক পেইন এগুলো হয় কিনা। তাহলে আমি কিন্তু ডিফারেন্সিয়াল মোটামুটি সবই কভার দিয়ে ফেলছি, রাইট? আমি যে যে কয়টা ডিফারেন্সিয়াল বললাম। তাহলে এবার আমার নেক্সট কি রইলো, এইবার চলে আসলো এই পর্যন্ত হচ্ছে আমার পেশেন্টের কমপ্লেন অনুযায়ী। এবার বাকি যে স্টেপ আসবে এটা আমাকে বুলেটের মতো শেষ করতে হবে। কেন?
এটা আমার পেইড কোশ্চেন, সবার জন্য সেম কোশ্চেন। তাহলে আমাকে এখানে 5টা কোশ্চেন পেইড ঠাস ঠাস করে জিজ্ঞেস করে ফেলতে হবে। ডু হ্যাভ এনি নোন মেডিকেল কন্ডিশন, মানে আপনার কোনো আর কোনো রোগ আছে কিনা। আর ইউ অন এনি মেডিকেশন, অনেকে জিজ্ঞাসা করে হ্যাভ ইউ টেকিং এনি মেডিকেশন। এত কঠিন করা তো দরকার নাই। আর ইউ অন এনি মেডিকেশন, এনি অ্যালার্জিস, মানে বারবার করে আর ইউ হ্যাভ ইউ, এত কিছুতে টাইম দেওয়ার টাইম নাই আপনার। তাহলে আপনাকে একটার সাথে সিকোয়েন্স আরেকটা জিজ্ঞেস করে ফেলতে হবে। তাহলে কি জিজ্ঞেস করলাম? ডু হ্যাভ এনি নোন মেডিকেল কন্ডিশন, আর ইউ অন এনি মেডিকেশন, এনি অ্যালার্জিস, ওকে, হ্যাভ ইউ ইউর হসপিটালাইজড ফর এনি মেডিকেল কন্ডিশন, অর হ্যাভ ইউ হ্যাড এনি সার্জারি। একসাথে আপনি এটাকে মানে জিজ্ঞেস করে ফেলেন যে হ্যাভ ইউ এভার হসপিটালাইজড আর হ্যাড এনি সার্জারি। সুন্দর মতো জিজ্ঞেস করে ফেলেন, কারণ এখানে আপনাকে পজিটিভ খুব বেশি হিস্ট্রি দিবে না যদি না সে ডিভিটি পেশেন্ট না হয়। হ্যাঁ, ডিভিটি পেশেন্ট হলে আপনাকে বলবে, অথবা পালমোনারি এম্বোলিজম হলে বলবে কয়দিন আগে তার একটা অপারেশন হয়েছে। তারপর আপনি জিজ্ঞাসা করবেন কি, এখানে আমার পজিটিভ হিস্ট্রি হচ্ছে ফ্যামিলি, এনি ওয়ান ইন ইউর ফ্যামিলি মেম্বার সাফারিং ফ্রম দ্য সেম কন্ডিশন, ইজ দেয়ার এনি ওয়ান ইন ইউর ফ্যামিলি মেম্বার সাফারিং ফ্রম দ্য সেম কন্ডিশন। তখন সে কিন্তু পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি দিবে যদি ক্যান্সার হয়, যেই ক্যান্সারের পেশেন্টই হোক। আর যদি সে ব্লাড থিনারের জন্য ব্লিডিং হয়, তাহলে কিন্তু আমি যে তাকে মেডিকেশন হিস্ট্রি জিজ্ঞেস করছি, সেখানে কিন্তু সে বলে দিত যে আমি আই এম অন ওয়ারফেরিন, আর আই এম অন ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, কিছু একটা বলতো। এরপর যদি আপনার, এরপর যদি আমি আরো অ্যাসেন্ড করি, নন মেডিকেল কন্ডিশনে তার ব্লিডিং ডিসঅর্ডার থাকলে সে ওখানে বলে ফেলতো। তাহলে দেখেন আপনার কিন্তু সব এক্সক্লুড হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কিন্তু 5টা কোশ্চেন করলাম। এই 5টা কিন্তু আমি কত দ্রুত করতে পারবো এটা কিন্তু আমার হাতে টাইম, রাইট? এখানে আমি টাইম সেভ করব। তারপর আমি তাকে জিজ্ঞাসা করবো, ক্যান আই ডেলভ মোর অন ইউর পার্সোনাল হিস্ট্রি। আমি তার পারমিশন নিচ্ছি, তার পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল মানে আমার হ্যাবিট জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন যে ক্যান আই মোর ডেলভ অন ইউর পার্সোনাল হ্যাবিট। তাহলে কি, ডু ইউ স্মোক, ড্রিঙ্ক, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, আর ইউ লিভিং উইথ সামওয়ান। এই কয়েকটা কথা আপনি জিজ্ঞেস করে ফেললেন, কারণ এটা আপনার ইম্পর্টেন্স আছে কিছু জায়গায়। যখন আপনি প্রেজেন্ট করবেন, পজিটিভ কিছু থাকলে আপনি জিজ্ঞেস করে ফেলবেন। এখন কয়টা সিগারেট পার ডে, কত বছর ধরে, এগুলো জিজ্ঞেস করা যায়, কিন্তু আপনার হাতে টাইম তো অনেক লিমিটেড এখন। তো আপনি যদি পজিটিভ, সে মানে ওরা সাধারণত এত কমপ্লিকেটেড করে না, ওরা স্পেসিফিক পজিটিভ হিস্ট্রি দিয়ে দেয়। মানে আমি সব জায়গায় পজিটিভ হিস্ট্রি দিব এরকম ওরা দেয় না, ওদের সিলেক্টেড থাকে, আপনাকে 2-3টা পজিটিভ হিস্ট্রি দিবে, এর উপর দিবে না। সো আপনাকে কিন্তু অনেক দূর এইভাবে, এরপর আপনি তাকে কোশ্চেন অফার করবেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং দ্যাট আই মাইট হ্যাভ মিসড। এটা কিন্তু মার্কস আছে যে আপনি পেশেন্টের কাছে জানতে চাচ্ছেন যে আপনি আর কিছু জানার, মানে আমার কাছে জিজ্ঞেস করবেন কিনা যেটা আমি হয়তো মিস করে গেছি, কিছু আপনার বলা বাকি আছে। সো এটা আপনার মার্কস আছে। এরপর আপনি তাকে, এবার আপনার কিন্তু চলে আসলো তার সিচুয়েশনটা বুঝার। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট ইউর কন্ডিশন, অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট আর ইউ সাফারিং ফ্রম। তাহলে আপনি আইডিয়া জিজ্ঞেস করেন, মানে এখানে আমার 3টা কথা আছে, আইডিয়া, কনসার্ন অ্যান্ড এক্সপেকটেশন। তাহলে আপনি সুন্দর করে একটু জিজ্ঞাসা করতে পারেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট আর ইউ সাফারিং ফ্রম, অর হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট ইউর কন্ডিশন। তা জিজ্ঞাসা করার পর ও কিন্তু বলবে, ডক্টর, এম আই সাফারিং ফ্রম ক্যান্সার, মাই মাদার ডাইড ফ্রম ক্যান্সার, আই এম সো ওরিড। তখন আপনি তাকে কিন্তু অনেক এমপ্যাথি দেখাতে হবে। অনেক এমপ্যাথি মানে অনেক এমপ্যাথি দেখাতে হবে, যে মানে আবার অনেক এমপ্যাথি এরকম না যে আমি, হ্যাঁ আপনাকে অনেক সরি ফিল করতে হবে, সবকিছুতে সরি ফিল করাটা এখন প্র্যাকটিস করতে হবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম আস। হ্যাঁ, হোয়াট ইজ ইউর বিগেস্ট কনসার্ন এন্ড এক্সপেকটেশন ফ্রম আস, আপনি জিজ্ঞাসা করে ফেলতে পারেন একসাথে। তখন ও তো বলবে, আই ওয়ান্ট টু গেট রিলিফ ফ্রম দিস কন্ডিশন, আই ওয়ান্ট টু নো হোয়াট আই এম সাফারিং ফ্রম। এও যখন বলবে তখন আপনাকে কিন্তু বলতে হবে আপনার প্রসেসটা, ওকে বুঝাইতে হবে। যে আপনি বলবেন যে ওকে, ইয়া, আই ক্যান ফিল ইউর ফ্রাস্ট্রেশন, দিস ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং কন্ডিশন, বাট জিজ্ঞেস করবে, ডক্টর, এম আই সাফারিং ফ্রম ক্যান্সার। বলবেন, বলতে হবে যে আই নো ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু সে ইট রাইট নাও. So what I can do for you is to run some investigation. Once I get the investigation result, I'll come back to you after consulting with my seniors. How that sounds? তাহলে কিন্তু আপনি দেখেন, তাকে আপনি পুরো প্রসেসটা বুঝায় বললেন যে আমি এখনই বলতে পারবো না, আমার কিছু ইনভেস্টিগেশন করা লাগবে, আমি যখনই রেজাল্টটা পাবো আমি আমার সিনিয়রদের সাথে কথা বলবো, তখন আমি আপনার কাছে আবার আসবো। কোনটা?
আপনি তো কনফার্ম না, হিস্ট্রি থেকে তো ক্যান্সার আসলে ডায়াগনোসিস করা যায় না। এখানে তো আপনি মানে আপনাকে যেখানে বলবে যে আপনার কমিউনিকেশন একটা পার্টে থাকবে যে ক্যান্সার পেশেন্ট, সিটি স্ক্যান, ব্রোকেন সিটি, সেখানে আপনাকে বলা হবে যে ক্যান্সার সেল পাওয়া গেছে, তখন আপনি ওটাই বলবেন, উই হ্যাভ ফাউন্ড ক্যান্সার সেল। আপনাকে যা লেখা দেওয়া থাকবে তার বাইরে আপনি কিচ্ছু বলবেন না। আপনার ফাইলে যা থাকবে আপনি শুধু তাই বলবেন। আপনি ওটাকে যদি বলেন যে এটা না, ম্যালিগনেন্সি না, তাহলেও আপনার মার্কস কাটা যাবে। আপনি যদি বলেন যে হ্যাঁ, হি সাফারিং ফ্রম অমুক ক্যান্সার, আপনাকে তো ওটা মেনশন করে বলে নাই। আপনাকে যা যা বলা হয়েছে আপনি তাই বলবেন সুন্দর করে, উই হ্যাভ ফাউন্ড ক্যান্সার সেল অন হিজ অ্যাসেটিক ফ্লুইড. So to tell the cancer where from it originated, we have to run some investigation. So after getting all the investigation, I can tell you every detail thing of this. I have only very few little information right now. So আপনাকে ঠিক ওভাবেই কাউন্সেলিং করতে হবে। ফার্স্ট রুল হচ্ছে আপনি ওখানে যা আছে তার বাইরে কিছুই বলবেন না। হ্যাঁ, ওখানে যা আছে আপনাকে তাই বলতে হবে, এর বাইরে আপনাকে কিছুই বলা যাবে না, বানায় কিছু বলা যাবে না। ফাইলে যা থাকবে আমি তাই বলবো। আমি যদি না জানি বলবো সরি স্যার, ওয়ান্স আই এম অফ দ্য কল, যদি ফোন কলে হয় আপনি কিছু একটা মিস করে গেছেন, ওয়ান্স আই এম অফ দ্য কল আই উইল আস্ক ইট এন্ড আই উইল লেট ইউ নো। সুন্দর মতো বলবেন, সে এটা একসেপ্ট করে নিবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল টোটাল হচ্ছে আসলে হিস্ট্রিটা। তো আমরা হচ্ছে এর মাঝেই, যেহেতু আজকে হিস্ট্রি সিমুলেশন হলো না, তাহলে আমরা হচ্ছে এর মাঝে হিস্ট্রি সিমুলেশনটাও করব নেক্সট। হয়তো কালকে আমরা একটা হিস্ট্রি সিমুলেশন নিব। আপনারা আজকে একটু হিস্ট্রিটা পড়েন, অনেকে হয়তো জানেন না মানে হিস্ট্রিটা কিভাবে টেক করতে হয়। আমি যে কারোকে একজনকে আসলো বসলো, মানে আপনারাই করবেন, তার মাঝে আমরা বলে দিব যে কোথায় কোন সমস্যাটা হচ্ছে, কোন জায়গায় কোন ফ্লুয়েন্সিটা লাগবে। আজকে হিস্ট্রিটা পড়েন, কালকে না হয় আমরা একটা হিস্ট্রি সিমুলেশন করব, কমিউনিকেশন করব, এক্সামিনেশন প্রসিডিউর কিছু লাগলে করব। তারপর দিনও আছে আমাদের, আমাদের কালকে পরশুও আছে। তো আমরা তখন সিমুলেশনও করে দেখিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ করে দিতে হবে, হ্যাঁ এটা বলো।